শুরু করি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফালা। আজকে তোমাদের জন্য একটা নতুন সেশন আমরা নিয়ে এসেছি, যেখানে আজ থেকে আমাদের প্রিলি ওরিয়েন্টেড কিন্তু ক্লাস শুরু হচ্ছে। যেখানে আমাদের তোমরা বলছিলে যে স্যার শর্টগুলো যে রয়েছে 7-8 ঘন্টা যে শর্ট রয়েছে, সেই শর্টের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে কিন্তু আমরা নিয়ে এসেছি। এবং সেইখানে কনস্টিটিউশনের বলতে পারো আর কি, যে আমাদের WBCSC হোক, ইউপিএসসির হোক, যে ভগবান লক্ষ্মীকান্ত, এই লক্ষ্মীকান্তকে ফলো করে কিন্তু এই চ্যাপ্টারসগুলো সব করা হয়েছে। তো আমাদের যে প্রথম যে আজকের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন মেকিং, ঐতিহাসিক প্রেক্ষাপট সংবিধান গঠনের। তাহলে এই যে চ্যাপ্টারটা এবং পরবর্তীকালে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে আসবে লক্ষ্মীকান্তকে মাথায় রেখে। তাহলে এই যে ক্লাস আমরা কিন্তু আজকে শুরু করছি, প্রথম যে আমাদের ক্লাস সেটা হচ্ছে আমাদের যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেটা কিন্তু সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণ আমরা সবাই কনস্টিটিউশন পড়ে থাকি, কনস্টিটিউশনের পরে আমরা আর্টিকেলস, পার্ট, শিডিউলস এইগুলো পড়ে থাকি। কিন্তু অনেক সময় যেই জিনিসটা আমরা মিস করে যাই সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের ফরমেশন, বা যদি বলতে পারো যে কনস্টিটিউশন তো আমাদের একদিনে তৈরি হয়নি, প্রায় 3 বছরের কাছাকাছি কিন্তু সময় লাগে কনস্টিটিউশনকে গঠন করার জন্য। তাহলে এই কনস্টিটিউশন গঠনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য কনস্টিটিউশন মেকিং, সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। এবং আজকের যে চ্যাপ্টারে আমরা কিন্তু ডিটেলস ওয়াইজ অ্যানালিসিস করব, যে কনস্টিটিউশন কি করে তৈরি হয়েছে, ব্রিটিশ কখন ইন্ডিয়াতে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে লস সেইগুলোকে কখন লাগু করে, লজের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি ফিচার্স আছে। তার সাথে সাথে কিন্তু আমরা এটাও দেখব আমাদের সংবিধানে অনেক কিন্তু আইন ব্রিটিশ আইন থেকে নেওয়া হয়েছে। তাহলে এরকম করেই আজকে আমরা দেখে নেব যে আমাদের যে সংবিধান সেটা ডেভেলপ কি করে হয়েছে। আমরা যে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পুরোপুরি রুলড হয় ব্রিটিশ ক্রাউনের দ্বারা। তাহলে এই সমস্ত আইন কিন্তু আমরা ডিসকাস করব আজকের আমাদের এই সেশনে। তাহলে প্রথম একটুখানি কনস্টিটিউশন সম্বন্ধে আমি আলোচনা করে নিই, তারপরে আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা যে অ্যাক্টস বা লসগুলো আছে সেইগুলোতে আমরা আসবো। তাহলে দেখো আমাদের যে সংবিধান কি জিনিস, তাহলে দেখো সংবিধানের তো এরকম কোনো বাধা ধরার ডেফিনেশন নেই। তাও কিন্তু এটা বলা যায় সংবিধান কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন, যার মাধ্যমে একটি কান্ট্রি চলে, যার মাধ্যমে একটি কান্ট্রির এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ সিটিজেন্স বা পিপলরা যেই রুলস অ্যান্ড রেগুলেশন বা কাস্টম অ্যান্ড কনভেনশনের দ্বারা চলে, সেইটাকে কিন্তু বলা হয় আমাদের সংবিধান। তাহলে সংবিধান কিন্তু কতকগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেটি একটি রাষ্ট্রকে গভর্ন করতে, একটি রাষ্ট্রকে চালিত করতে কিন্তু সাহায্য করে। এবং দেখো এর সাথে সাথে আমাদের যে সংবিধান রয়েছে সেটা কিন্তু ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। দেখো ইউনাইটেড স্টেটস রয়েছে, সেখানেও কিন্তু সংবিধান রয়েছে, কিন্তু সেইখানেও দেখবে তুমি যে জুডিশিয়ারি রয়েছে, সুপ্রিম কোর্ট, তার কিন্তু পাওয়ার অনেকটাই, তার যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু একটা হিউজ পরিমাণে রয়েছে। তার কারণ দেখো ইউনাইটেড স্টেটসের সুপ্রিম কোর্ট কংগ্রেসের পাশ করা যে কোনো লকে কিন্তু খারিজ করতে পারে। তাহলে ইউনাইটেড স্টেটসে সংবিধান থাকলেও সেইখানে কিন্তু সুপ্রিম মর্যাদাটা বলতে পারো কিন্তু পাচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট সেইখানকার। বা ইউকেতেও কিন্তু সংবিধান রয়েছে, কিন্তু ইউকে তো জিনিস লক্ষ্য করে দেখবে ইউকেতে পার্লামেন্ট কিন্তু সভারেন। কিন্তু ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে আমাদের প্রেসিডেন্টও সুপ্রিম না, আমাদের প্রাইম মিনিস্টারও সুপ্রিম না, আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু সুপ্রিম না। সুপ্রিম কোর্ট হোক, প্রাইম মিনিস্টার হোক বা প্রেসিডেন্ট হোক, এদেরকে কিন্তু চালিত করছে কে? আমাদের সংবিধান। এই জন্য ইন্ডিয়াতে সংবিধান কিন্তু ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, যার দ্বারা সমস্ত গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, সমস্ত গভর্নমেন্টের লোকেরা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়ারা কিন্তু চালিত হচ্ছে। এবং দেখো এই যে আমাদের যে সংবিধান, এটা কিন্তু মূলত কেন এত সংবিধানের উপরে জোর দেয়া হয়,
তার কারণ যখন আমরা ব্রিটিশ অধীনে ছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে মানুষের একের পর এক যে ব্যক্তিগত স্বাধীনতা সেটা কিন্তু খর্ব করা হয়েছে, একের পর এক মানুষের যে ফ্রিডমস, যে লিবার্টি, সেটা কিন্তু ধ্বংস করা হয়েছে। এই জন্যই আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মাধ্যমে আমরা একটি লিখিত সংবিধান প্রতিষ্ঠা করেছি, যেটার দ্বারা এক্সিকিউটিভ, লেজিসলেচার বা জুডিশিয়ারি চালিত হবে। তাহলে বলতে পারো যে এটা কিন্তু একটা অ্যাসপিরেশন, গোলস, কিসের জন্যে? মানুষের যে ফ্রিডম, মানুষের যে লিবার্টি, সেটা যাতে আপহোল্ড হয়, সেটা যাতে সব সময় বজায় থাকে তার জন্যে। এবং এই কথাটাও মাথায় রাখবে যে আমাদের কিন্তু একটি লিখিত সংবিধান রয়েছে। অনেক কান্ট্রি রয়েছে সেখানে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন রয়েছে। আমাদের কনস্টিটিউশন একমাত্র রিটেনই না, সব থেকে বৃহৎ কিন্তু কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে কিন্তু এমন কোনো প্রভিশনস নেই যেটা ডিটেলে ডেসক্রাইব করা নেই। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটুখানি আমাদের মনে রাখতে হবে। এবার আমি চলে আসছি যে এই সংবিধানের অবজেক্টিভ কি। তার কারণ যে কোনো সংবিধানের তো একটা অবজেক্টিভ থাকে। যেরকম ফর এক্সাম্পল তুমি যদি চায়নায় যাও, চায়নার যে সংবিধান সেটা কিন্তু একটা বলতে পারো লেনিনিস্ট, একটা মাওয়িস্টের মানে তাদের যে ইডিওলজি, তাদের যে চিন্তা ভাবনা, তার দ্বারা কিন্তু সংবিধান প্রতিষ্ঠিত। যদি তোমরা ইউএসএ তে দেখো, ইউএসএ তোমরা বুঝতে পারবে একটা গণতান্ত্রিক, একটা সার্বভৌমত্ব, বা বলতে পারো খুবই যদি প্রিসাইজ ভাবে বলা যায় একটা কিন্তু লিবারেল কান্ট্রি। তো সেই অনুযায়ী কিন্তু সংবিধান ইউএসএ তে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ইন্ডিয়াতে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু সোসাইটির মধ্যে, সোসাইটির যে অ্যাসপিরেশনস গুলো আছে, সোসাইটির যে ডিজায়ার গুলো আছে, সেইগুলোকে পুরো করার জন্য, এবং তার সাথে সাথে একটা জাস্ট সোসাইটি। এবার এই শব্দটার কিন্তু খুব বিশেষ একটা উল্লেখযোগ্য আছে। তার কারণ দেখো, ইউনাইটেড নেশন যেখানে সর্বপ্রথম একটি সংবিধানের দ্বারা কিন্তু, মানে সর্বপ্রথম তো ঠিক বলা যায় না, তাও মোটামুটি একটা কিন্তু সংবিধান গঠন করা হয়। সেই ইউএসএ তে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে প্রথম যে 10খানা অ্যামেন্ডমেন্ট রয়েছে সেখানে কিন্তু মানুষকে ফ্রি করার কথা বলা হচ্ছে, মানুষকে পূর্ণরূপে যাতে মানুষরা ডেভেলপ করতে পারে তার জন্য কিন্তু লিবারেল একটা সমাজের প্রতিষ্ঠিত করা হচ্ছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু একটা জাস্ট সোসাইটি ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। এবারে জাস্ট সোসাইটি মানে কি? জাস্ট সোসাইটি মানে এমন একটা সোসাইটি যেইখানে সমস্ত লোক, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ইরেসপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, ইরেসপেক্টিভ অফ আদার ডাইভার্সিটিস, তারা যাতে ইনক্লুসিভ ফিল করে, তারা যাতে এটা ফিল না করে যে আমরা মাইনরিটি, এই জন্য আমাদেরকে কোনো অপরচুনিটি দেয়া হচ্ছে না। এই জন্য সর্বপ্রথম আমাদের যে সংবিধান যেটা নির্দিষ্ট করে সেটা হচ্ছে সবার জন্য এই সংবিধান। সংবিধান কোনো ব্যক্তিকে কিন্তু তার ডাইভার্সিটি অনুযায়ী কিন্তু ডিসক্রিমিনেট করে না। এবং তোমরা যদি ফান্ডামেন্টাল রাইট পড়ে থাকো, পরবর্তীকালে যখন আমরা ফান্ডামেন্টাল রাইট পড়বো তখনও কিন্তু তোমরা দেখবে যে মেজরিটিদের জন্য তো সংবিধান রয়েছেই, কিন্তু মাইনরিটিরা যাতে এক্সক্লুডেড ফিল না করে তাদের জন্য কিন্তু কিছু স্পেশাল প্রভিশনসের রাইট দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে কিন্তু জাস্ট সোসাইটির আয়োজন। তার সাথে সাথে দেখো এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট যে আমাদের যে 3 ফর্মস অফ গভর্নমেন্ট রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এটাও তো নির্দিষ্ট করতে হবে যাতে কোনো সময় পার্লামেন্ট এমন কোনো ল না বানায় যেটা মানুষের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে, বা কোনো সময় এক্সিকিউটিভ যেন ডিক্টেটর না হয়ে যায়, এক্সিকিউটিভ যেন একদম বলতে পারো যে দেশের মানে একদম মানে দেশের সংবিধানের এগেইনস্ট যাতে না চলে যায়, বা আমাদের যে জুডিশিয়ারি রয়েছে সেটা যাতে সংবিধান অনুযায়ী নিজের জাজমেন্টগুলোকে দেয়। এজন্যও কিন্তু সংবিধানকে কনস্টিটিউট করা হয়েছে। এবং বুঝতেই পারছো যে সংবিধান কিন্তু একটি বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন। সংবিধান একটা বলতে পারো যে এক ধরনের কিছু লেজিসলেশন, এক ধরনের কিছু লজ, যার দ্বারা কিন্তু সবাই ইন্ডিয়াতে চালিত হচ্ছে। এবং খুব ইম্পর্টেন্ট এটা, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা ব্রিটিশ যখন অধীনে ছিলাম তখন কিন্তু বারবারই দেখেছি আমাদের যে বেসিক রাইটস অ্যান্ড লিবার্টিসগুলো সেইগুলো খর্ব হতে। জাস্ট ফিরে যাও জলিনওয়ালা বাগ হত্যাকাণ্ডে।
যেখানে আমরা কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছিলাম, কিন্তু সেইখানেও কিন্তু বিনা কোনো ওয়ার্নিংয়ে আমাদের উপরে গুলি চালানো হয়। তাহলে এই যে সংবিধানের মাধ্যমে গভর্নমেন্টের ওপরে কিন্তু একটা রেস্ট্রিকশন প্রয়োগ করা হচ্ছে, গভর্নমেন্টের ওপরে কিন্তু একটা লিমিটেশন, নিষেধাজ্ঞা লাগানো হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু নাগরিকের ইন্ডিভিজুয়াল লাইফ বা ইন্ডিভিজুয়াল লিবার্টিতে কিন্তু দখল দিতে পারবেন না। তাহলে এইটাও কিন্তু একটা সংবিধানের অবজেক্টিভ। দ্বিতীয়, এই সংবিধান বা কনস্টিটিউশনালিজম যেটাকে বলা হচ্ছে, এই সংবিধানের অরিজিনটা আমরা কোথায় তাহলে দেখে নেব। তাহলে দেখো, এর অরিজিনটা কিন্তু বলতে পারো যে ম্যাগনে কার্টা, যেটা কিং জন অফ ইংল্যান্ড ইংলিশ বিল অফ রাইটস এর দ্বারা কিন্তু এটি গঠিত হয়েছে। কিন্তু একটা মাথায় রাখবে যে ওয়েস্টার্ন কনসেপ্ট অফ কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান কনসেপ্ট অফ কনস্টিটিউশন কিন্তু একটু আলাদা। ওয়েস্টার্ন কনসেপ্ট, তার মানে যারা ওয়েস্টের যে দেশগুলো রয়েছে তাদের কিন্তু এই কনস্টিটিউশনালিজম একটা কিন্তু নেগেটিভ টার্ম, যেইখানে সেটা কিন্তু শুধুমাত্র রেস্ট্রিক্ট করছে, ডিসএম্পাওয়ার করছে। কাকে করছে? রাষ্ট্রকে। রাষ্ট্রের ওপরে একটা নিষেধাজ্ঞা লাগানো হচ্ছে যে আপনারা মানুষের লিবার্টিতে হস্তক্ষেপ করবেন না। আমাদের তো এটা রয়েছেই। একটা কিন্তু অবজেক্টিভ অফ কনস্টিটিউশনটা কি বললাম আমি, যে গভর্নমেন্টের উপরে রেস্ট্রিকশন প্লেস করা যাতে নাগরিকরা ফ্রিলি বাঁচতে পারে। কিন্তু এটাও মাথায় রাখবে যে ওয়েস্টার্ন কনসেপ্ট অফ কনস্টিটিউশনালিজম কিন্তু এটাই, যেখানে সংবিধান একটা নেগেটিভ অর্থে রয়েছে। কিন্তু আমাদের সংবিধান রেস্ট্রিকশন প্লেস করলেও এটা মানুষের ওয়েলফেয়ারের কথা বলে। তার মানে ইন্ডিয়ান কনসেপ্টটা কিন্তু নেগেটিভ না, একটা পজিটিভ ব্যাপার, যেখানে রাষ্ট্রকে সংবিধান বলছে আপনারা এমন আইন বানাবেন, আপনারা এমন করে শাসন করবেন বা আপনারা এমন করে বিচার ব্যবস্থাটা গড়ে তুলবেন যেখানে মানুষের কল্যাণ হয়, যেখানে ইন্ডিভিজুয়াল ওয়েলফেয়ার, ইন্ডিভিজুয়ালের যে ডেভেলপমেন্ট সেটার দিকে যাতে সব থেকে বেশি আমরা জোর দিতে পারি। তার সাথে সাথে দেখো, এই যে ব্রিটিশ যে ইংলিশ বিল অফ রাইটস রয়েছে, যেটাকে ম্যাগনে কার্টা অফ ইংল্যান্ড বলা হয়, তার কিন্তু কিছু কম্পোনেন্টস আছে। এর মধ্যে বেশিরভাগ কম্পোনেন্টসই কিন্তু আমরা গ্রহণ করেছি, তার কারণ আমাদের যে পার্লামেন্টারি ফিচার সেটা কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টারি ফিচার থেকে অনেকটা ইনফ্লুয়েন্সড। তাহলে দেখে নেব যে আমরা কি কি কম্পোনেন্ট আমরা ইংল্যান্ডে পাই যেটা ইন্ডিয়াতেও আছে। আচ্ছা, রুল অফ ল। রুল অফ ল মানে হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বোঝা খুবই খুবই সোজা। তোমরা যদি আর্টিকেল 14 প্রথম যদি আমার পার্টটাতে দেখো, তাহলে দেখতে পারবে লেখা আছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন ইন দ্য আই অফ ল। তার মানে আইনের চোখে সবাই সমান। আইন দুজন ব্যক্তিকে কিন্তু আলাদা করে দেখে না, সব ব্যক্তিকে সমানভাবে কিন্তু ট্রিটমেন্ট দেয়। তো এইটাই কিন্তু আইনের শাসন, যেখানে আইন কিন্তু সবার ওপরে, আইন কারোর সাথে ডিসক্রিমিনেট করে না, আইনের ওপরে কিন্তু কেউ নেই। এই কনসেপ্টটা একজন ব্রিটিশ বলতে পারো পলিটিক্যাল থিঙ্কার এভি ডাইসি, ইনি কিন্তু এটি প্রপোজ করেছিলেন এবং ইন্ডিয়াতে এটি ডাইরেক্টলি লেখা না থাকলেও রাইট টু ইকুয়ালিটির আন্ডারে কিন্তু এটি পড়ে। দ্বিতীয় দেখো, সেপারেশন অফ পাওয়ার। যদি তোমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা দেখো, তাহলে দেখবে সেখানে একটা আর্টিকেলস রয়েছে যেখানে কিন্তু বলা রয়েছে যে আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা এটা যেন পারস্পরিকভাবে একে অপরকে ইনফ্লুয়েন্স না করে। তার কারণ দেখো, জুডিশিয়ারি আজকে কিন্তু আমাদের গার্জেন অফ দ্য কনস্টিটিউশন, সে কিন্তু এটা দেখছে যে এক্সিকিউটিভ বা লেজিসলেচার সংবিধানকে ফলো করছে কিনা। কোনো একটা সময় যদি এক্সিকিউটিভ জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয়, যদি এক্সিকিউটিভ জুডিশিয়ারির কাছে দখল করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু এই সংবিধান ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এই জন্যে সেপারেশন অফ পাওয়ারের কথা কিন্তু বলা হচ্ছে। এটি আমেরিকাতে আছে এবং অবশ্যই ব্রিটেনেও রয়েছে। মন্টেস্কিউ বলে একজন লোক আছে, তিনি ইউএসএর, তিনি কিন্তু এই সেপারেশন অফ পাওয়ার, এই যে কনসেপ্টটা, সেটাকে কিন্তু প্রপোজ করেছিলেন। আচ্ছা, অবশ্যই গণতন্ত্রের যে ফোর্থ পিলার, ফ্রি প্রেস এবং মিডিয়া। মিডিয়া এবং ফ্রি প্রেস তোমরা বুঝতেই পারছো এক ধরনের কিন্তু
প্রোটেক্টর হিসেবে কাজ করে, যেখানে তারা গভর্নমেন্টের ক্রিটিসিজম হোক না কেন বা গভর্নমেন্টের ইভ্যালুয়েশন হোক না কেন, এই সমস্ত কিন্তু আমাদের প্রেস এবং মিডিয়া করে। এবং প্রেস এবং মিডিয়াকে ফ্রি রাখা, তাদেরকে নিরপেক্ষ রাখা, এটাও কিন্তু একটা সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ, যেটাও তোমরা দেখবে যে আর্টিকেল 21, যেখানে কিন্তু ফ্রিডম অফ প্রেসেরও কিন্তু কথা বলা হচ্ছে। এবং তার সাথে সাথে আর্টিকেল 19, যেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, সেখানেও কিন্তু ফ্রি প্রেসের কথা বলা হচ্ছে। নেক্সট দেখো, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি খুবই ইম্পর্টেন্ট। একটি গণতান্ত্রিক দেশের যদি জুডিশিয়ারি ফ্রি না হয়, যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না হয়, যদি জুডিশিয়ারি কারোর ইনফ্লুয়েন্সে এসে কোনো রায় দেয়, সেটা কিন্তু তখনই সংবিধানের হত্যা বা গণতন্ত্রের একটা বিশাল বড় ফাঁক বলতে পারো থেকে যায়। এজন্য আমাদের সংবিধানও কিন্তু এটা ইনশিওর করে বিভিন্ন প্রসিডিওরের দ্বারা, যেরকম আমাদের জজদেরকে কিন্তু যেমন তেমন করে বার করা যাবে না, তাদের একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, তাদের স্যালারি রয়েছে, তাদের কিন্তু একটি রিটায়ারের পর তারা কিন্তু আর কিন্তু জজশিপ প্র্যাকটিস করতে পারবে না। তা এরকম করে কিন্তু আমরা জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটাকে বজায় রেখেছি। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু নির্বাচিত সরকার রয়েছে, যেখানে তোমরা বুঝতেই পারছো ডাইরেক্ট ইলেকশন এবং ইনডাইরেক্ট ইলেকশনের দ্বারা আমরা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের যারা সদস্য তাদেরকে কিন্তু আমরা ইলেক্ট করে থাকি। তাহলে এই গেল কিন্তু আমার কনস্টিটিউশনালিজমের ধারণা। এবার আমরা চলে যাচ্ছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমাদের আজকের ক্লাসের মেন যে আমাদের যেটা পড়ানো হবে, সেটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট সংবিধান গঠনের, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন মেকিং। তাহলে দেখো, ব্রিটিশ কিন্তু 1600 সালে অ্যাজ আ ফর্ম অফ ট্রেডার্স এরা কিন্তু ইন্ডিয়াতে আসে। একটা লোকের কথা বলি, জন মিল্টন। এই জন মিল্টন তিনি কিন্তু একজন এক্সপ্লোরার ছিলেন, এবং তিনি প্রথমে এক্সপ্লোর করতে করতে কিন্তু ইন্ডিয়াতে আসে, এবং তারই হাত ধরে বলতে পারো যে পরবর্তীকালে যে ব্রিটিশ কোম্পানিজগুলো যারা আর কি ট্রেড মনোপলি করতে আসছে, তারা কিন্তু তার হাত ধরেই আসছে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু বুঝতেই পারছো যে 1600 সালে 31শে ডিসেম্বর কুইন এলিজাবেথের দ্বারা কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু ইন্ডিয়াতে আসছে। এই জন্য ব্রিটিশরা 1600-এ ব্যবসা বাণিজ্যের রূপে কিন্তু ইন্ডিয়াতে আসছে, এবং তাদেরকে চার্টার, এটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো, চার্টারের বাংলা হচ্ছে সনদ, মানে মোটামুটি যদি বাংলা করো একটা সনদ, যে তাদেরকে কুইন এলিজাবেথ 1, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ইংল্যান্ডে সেট আপ হচ্ছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কুইন এলিজাবেথ 1-এর নেতৃত্বে বা চার্টারে তারা কিন্তু ইন্ডিয়াতে আসছে ব্যবসা বাণিজ্যের কাজে। পরবর্তীকালে 1765-এ তারা কিন্তু দিওয়ানি অর্জন করছে। দিওয়ানি বলতে পারো যে রেভিনিউ, তার মানে ট্যাক্স কালেকশন। এই ট্যাক্স কালেকশন এবং সিভিল জাস্টিস, এই দুটোর কিন্তু তারা কিন্তু পাওয়ার পাচ্ছে, দিওয়ানি রাইটস। তোমরা হয়তো জানো শাহ আলমের কাছ থেকে এই যে ব্রিটিশরা, রবার্ট ক্লাইভ বলতে পারো, তারা কিন্তু এই দিওয়ানি রাইটস পাচ্ছে 3টে প্রেসিডেন্সি টাউনের, বেঙ্গল, বিহার এবং তার সাথে সাথে কিন্তু ওড়িশা। তাহলে বুঝতেই পারছো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা 1600 সালে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কাজে চার্টারের দ্বারা ইন্ডিয়াতে এলো, তারা 1765-এ কিন্তু দিওয়ানি পাচ্ছে অফ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা, এবং বলতে পারো তাদের রুল কিন্তু সেই সময় শুরু হচ্ছে। এবার হয় কি, দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে আসে তখন এরা ব্যবসা বাণিজ্যের সাথে সাথে দিওয়ানি অর্জন করে, এবং দিওয়ানি অর্জন করে এরা কিন্তু ইন্ডিয়াতে রুল করতে শুরু করে। কিন্তু সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট এটাও দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এককভাবে কিন্তু রুল করতে পারবে না, তাদেরকে রেগুলেট করা দরকার রয়েছে। তাদেরকে, এই রেগুলেশন মানে কিছুই না, রেগুলেশন মানে হচ্ছে কেন্দ্রীয়করণ, সেন্ট্রালাইজড করার দরকার রয়েছে। এবং তার সাথে সাথে তারা কি
কাজ পারফর্ম করছে, তারা কি ফাংশন পারফর্ম করছে, সেটা কিন্তু রেগুলেট করা উচিত ব্রিটিশের দ্বারা, মানে যারা আর কি লন্ডনে যারা বসে আছে তাদের দ্বারা। তো এই যে এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট, যার দ্বারা ব্রিটিশ গভর্নমেন্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যকলাপ তার উপরে কিন্তু নজর রাখতে শুরু করলো, এবং এটিকে কেন্দ্রীয়করণ করার একটি প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 দ্বারা কিন্তু এটি হলো। তাহলে দেখে নেব যে এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো, গভর্নর অফ বেঙ্গল, এই যে গভর্নর অফ বেঙ্গল তাকে কিন্তু করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং এই অর্থে ফার্স্ট গভর্নর জেনারেল হচ্ছে আমাদের লর্ড ওয়ারেন হাস্টিংস। এবার দেখো, গভর্নর তো করলেই হলো না, গভর্নরকে অ্যাসিস্ট করতে হবে। ইংল্যান্ডে যেরকম ক্রাউন রয়েছে, এই ক্রাউনকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু রয়েছে প্রিভি কাউন্সিল, তারা বিভিন্ন সময় ক্রাউনকে অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, অ্যাডভাইসের মাধ্যমে তারা কিন্তু অ্যাসিস্ট করে থাকে। তেমনি আমি গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু এই পদটাকে আনলাম, কিন্তু তাকে অ্যাসিস্ট করার জন্যে আমি এই এক্সিকিউটিভ কাউন্সিলের পদটাও ক্রিয়েট করলাম। এই এক্সিকিউটিভ কাউন্সিলের কিন্তু 4 জন মেম্বার রয়েছে যারা অ্যাসিস্ট করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি কি ফাংশনে, সিভিল জাস্টিস করতে এবং ট্যাক্স কালেকশন করতে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এবং সুপ্রিম কোর্ট কিন্তু এস্টাবলিশ করা হলো ক্যালকাটাতে। সুপ্রিম কোর্ট 1774-এ ক্যালকাটাতে এস্টাবলিশ হয়। কোন অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশ হয়? একদম কারেক্ট, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে দেখে নাও, আমি যে প্রেসিডেন্সি টাউনগুলোর কথা বলছিলাম সেইখানকার যে 3টে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সি টাউন, সেটা হচ্ছে বেঙ্গল, একটা হচ্ছে বোম্বে এবং মাদ্রাস। এই যে প্রেসিডেন্সি টাউনগুলো রয়েছে, এই প্রেসিডেন্সি টাউনগুলোকে কিন্তু এবারে সাবঅর্ডিনেট করা হলো। তার মানে যেহেতু গভর্নর অফ বেঙ্গল হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার মানে এন্টায়ার ইন্ডিয়াতে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কিন্তু শাসন চলছে। তাহলে যদি এন্টায়ার ইন্ডিয়াতে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের শাসন চলে, তাহলে বাকি যে দুটো প্রেসিডেন্সি টাউন রয়েছে সেই সময়, বোম্বে এবং মাদ্রাস, সেটাকে কিন্তু সাবঅর্ডিনেট করা হলো কার কাছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে। ভালো করে কিন্তু এই পয়েন্ট একটুখানি বোঝার চেষ্টা করবে। যদি গভর্নর অফ বেঙ্গলকে আমি গোটা ইন্ডিয়ার শাসন ব্যবস্থার ক্ষমতা দিয়ে দিই, তাহলে বাকি যে দুটো প্রেসিডেন্সি টাউন আছে তারা তো সাবঅর্ডিনেট হয়ে যাচ্ছে, তারা তো এবারে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নিচে তাদেরকে কাজ করতে হবে। তার কারণ আমি গভর্নর অফ বেঙ্গলকে কিন্তু পুরো ক্ষমতাটা দিয়ে দিলাম। এজন্য বাকি যে দুটো প্রেসিডেন্সি টাউন রয়েছে বোম্বে এবং মাদ্রাস, সেটি কিন্তু বেঙ্গলের সাবঅর্ডিনেট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখো, সেই সময় কি হতো, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা রেপুটেবল জব, তোমরা জানো এই লোকটার নাম তোমরা হয়তো আগে পড়েছো, জন স্টুয়ার্ট মিল। জে.এস. মিল, ইনি ইংল্যান্ডের খুবই বিখ্যাত একজন পলিটিক্যাল ফিলোসফার। বলা হয় যে মডার্ন যে উদারনীতিবাদের তথ্য সেটা কিন্তু তার হাত ধরে আসে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় এতটা রেপুটেবল একটা কোম্পানি ছিল, এতটা ইম্পর্টেন্ট একটা কোম্পানি ছিল, যে যারা সেই সময় ইংল্যান্ডে বসে রয়েছে, এমনকি ক্রাউনও, তাদেরকে ইনফ্লুয়েন্স করে যারা বড় বড় ইংল্যান্ডে সেই সময় শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা পলিটিশিয়ান রয়েছে, তারা নিজের ছেলের বা নিজের যে সন্তান তাদের চাকরি করতে চাইতেন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। এবং অনেক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ঘুষ নিত, অনেক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এরকম কিছু ইল্লিগাল ট্রেডিং এ ইনভলভ হতো যেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির করা কথা না। এই জন্যই বুঝতে পারছো যে রেগুলেটিং একটা কিন্তু প্রয়োজন হলো। নামটা দেখো, নামটা হচ্ছে রেগুলেটিং, তার মানে কাউকে কন্ট্রোল করা, কাউকে রেগুলেট করা। এইসব ইল্লিগাল ট্রেড, এসব ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্টের জন্যই কিন্তু প্রয়োজন হলো, যেখানে ব্রিটিশ গভর্নমেন্ট ডিসাইড করলো না আর কিন্তু কোম্পানির হাতে অ্যাডমিনিস্ট্রেশনকে ছাড়া যাবে না। তার সাথে সাথে যারা নেটিভস রয়েছে, নেটিভস মানে বুঝতেই পারছো যারা আমাদের ইন্ডিয়ানস রয়েছে, তাদের থেকেও কিন্তু অনেক সময় ইল্লিগাল ট্যাক্স,
ঘুষ বা বলতে পারো যে অনেক সময় কিন্তু এদেরকে ভয়ে দেখিয়ে জোর জবরদস্তি করে যে বিজনেস এরা করছে তাই সেখান থেকে তাদের হাঁটাতে হতো, বিজনেস ট্যাক্স এদের থেকে নেওয়া হতো, কর নেওয়া হতো। তো অনেক সময় কিন্তু এইগুলো করা হতো। তাহলে যারা কোম্পানির সার্ভেন্ট তাদেরকে প্রহিবিট করা হলো, তারা প্রাইভেট কোনো ট্রেড করতে পারবে না এবং নেটিভসদের থেকে তারা ইললিগালি কোনো রকম ব্রাইব বা মনে করো যে তাদেরকে ভয় দেখিয়ে কোনো রকম ট্যাক্স কিন্তু নিতে পারবে না। তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট আমি যেটা বলছিলাম যে ব্রিটিশ গভর্নমেন্ট, এইখানে ব্রিটিশ গভর্নমেন্ট মানে কিন্তু যারা ইউকের ব্রিটিশ গভর্নমেন্ট, তারা কিন্তু এবারে লাগাম কাসলো কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবারে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রি নেই। এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ফ্রি ছিল, তারা তাদের মতন মোনোপলি ট্রেডিং করছিল, তারা তাদের মতো করে অ্যাডমিনিস্ট্রেশন করছিল। কিন্তু এবারে কি হলো, এবারে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কোম্পানির যে কার্যকলাপ, তার যে কার্যকলাপ সেটার উপরে কিন্তু খুব ক্লোজ সুপারিনটেন্ডেন্স রাখতে শুরু করলো। এবং কোর্ট অফ ডাইরেক্টরস, এই নামটা হয়তো তোমরা আগে শুনেছো। দেখো, যখন কোনো কোম্পানি হয় তখন দেখবে কোর্ট অফ ডাইরেক্টরস থাকে। তারা কিন্তু মূলত কোম্পানি কি করে ফিউচারে চলবে তার জন্য কিন্তু ডাইরেকশন দেয়। যে কোনো একটা কোম্পানি তোমরা দেখে নেবে, তার কিন্তু কোর্ট অফ ডাইরেক্টরস থাকে। তাহলে এই কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু করা হলো, এটি বলতে পারো কোম্পানির একটি গভর্নিং বডি, যেটা রিপোর্ট করবে মানে তিনটে জিনিসের ওপরে তারা কিন্তু রিপোর্ট করবে। কি কি? রেভিনিউ ম্যাটার্স, সিভিল ম্যাটার্স এবং মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোর্ট অফ ডাইরেক্টরস কোন অ্যাক্টের দ্বারা আমরা গঠন করলাম। তাহলে দেখো, কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 অনুযায়ী কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু রিপোর্ট করবে তিনখানা ম্যাটারে। রেভিনিউ, সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্স কাকে করবে? এই ব্রিটিশ গভর্নমেন্টকে করবে। কোর্ট অফ ডাইরেক্টরস কি জিনিস? যে কোনো কোম্পানির একটি গভর্নিং বডি হয়, যারা কোম্পানির ফিউচার কি হবে বা কোম্পানি কেমন ভাবে চলছে তার কিন্তু একটা খসড়া দেয়, তার একটা ইভ্যালুয়েশন দেয়। তাহলে এই কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু করা হলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 তে। তাহলে আশা করি যে তোমরা এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773টা বুঝলে। এবারে আমি চলে আসছি অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। দেখো, এই রেগুলেটিং অ্যাক্টে কিছু কিছু ভুল করা হয়েছিল, সেই ভুলগুলোকে শোধরানোর জন্য এই আরেকটা অ্যাক্ট কিন্তু করা হলো, যেটাকে বলা হচ্ছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। দেখো, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্টকে কিন্তু এই সময় এস্টাবলিশ করা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু এস্টাবলিশমেন্ট হ্যাজ অলরেডি বিন ডান। এবার এই সুপ্রিম কোর্টের যে পাওয়ার, সেটাকে কিন্তু এবারে এই অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 কমানো হচ্ছে এবং গভর্নর জেনারেলের যে পাওয়ার সেটাকে কিন্তু বাড়ানো হচ্ছে। তাহলে আমরা দেখে নেব যে সুপ্রিম কোর্ট কোন কোন জুরিসডিকশনে তাদের পাওয়ারটাকে কমানো হচ্ছে এবং তাদেরকে সাবঅর্ডিনেট করা হচ্ছে কার কাছে? গভর্নর জেনারেলের কাছে। তাহলে দেখে নাও কি কি ক্ষেত্রে। তাহলে গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল রয়েছে, গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল রয়েছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের আয়ত্তায় পড়বে না। দেখবে ইন্ডিয়াতে একটা প্রভিশন রয়েছে, প্রেসিডেন্টের যে কার্যকলাপ সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের আয়ত্তায় পড়বে না যতক্ষণ তারা প্রেসিডেন্ট রয়েছে। সেরকমই কিন্তু গভর্নর জেনারেল এবং তার যে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার্সরা রয়েছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের আয়ত্তায় পড়বে না যতক্ষণ তারা এই অফিসে রয়েছে। খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সময় কিন্তু এটি করা হলো, যারা এক্সিকিউটিভ তারা কিন্তু জুডিশিয়ারিকে বলতে পারো এক প্রকার কন্ট্রোল করছে বা জুডিশিয়ারির ওপরে। আজকে গভর্নর জেনারেল বা তার কাউন্সিল যেরকম করেই কাজ করুক না কেন, সেই কাজটা কিন্তু অ্যাকাউন্টেবল হবে না কোথায়? একদম সুপ্রিম কোর্টে। এবং এই সুপ্রিম কোর্টে একটা ম্যাটারকে এক্সক্লুড করা হলো। কি ম্যাটার? রেভিনিউ ম্যাটার। তাহলে গভর্নর জেনারেল বা তার এক্সিকিউটিভ কাউন্সিল
এই রেভিনিউ ম্যাটারে, তার মানে রেভিনিউ লাগানো, লিভি করা, সেটাকে কালেক্ট করা, এই যে ম্যাটারগুলো, ম্যাটার্স রিলেটেড টু রেভিনিউ, এই রেভিনিউ ম্যাটারটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যাবে না। তার মানে সুপ্রিম কোর্টকে কিন্তু সিভিল ম্যাটার্সের আমি পাওয়ার দিলাম, কিন্তু আমি সুপ্রিম কোর্টকে এটা বললাম যে রেভিনিউ ম্যাটার্স যেগুলো আছে, ট্যাক্স মেকিং পাওয়ার যেগুলো আছে, সেইগুলো কিন্তু তোমাদের আয়ত্তায় পড়ছে না, সেটা এক্সক্লুসিভ রাইট অফ গভর্নর জেনারেল অ্যান্ড হিজ কাউন্সিল। তার সাথে সাথে দেখো এই যে সুপ্রিম কোর্ট রয়েছে, এই সুপ্রিম কোর্ট কিন্তু পার্সোনাল লয়ের ক্ষেত্রেও কিন্তু হস্তক্ষেপ করবে না। এবার তুমি বলবে কি স্যার পার্সোনাল ল মানে কি? দেখো, যেহেতু ইন্ডিয়া একটা খুবই ডাইভার্সিফাই কান্ট্রি, এইখানে অনেক ধর্ম রয়েছে, অনেক ভাষা রয়েছে, অনেক জাতি রয়েছে, তাহলে তাদের কিন্তু পার্সোনাল ল রয়েছে। যেরকম আজকেও আমাদের হিন্দু কোড অফ লজ আছে, আমাদের ইসলামিক কোড অফ লজ আছে, আমাদের খ্রিস্টান কিন্তু কিছু কোডিফাইড লজ আছে। তাহলে সেই যে রিলিজিয়াস রয়েছে, সেই রিলিজিয়ন এবং আমাদের কনস্টিটিউশন কিন্তু একভাবে চলে না। কিছু রিলিজিয়াস রাইটস রয়েছে যেইগুলো কিন্তু এক্সক্লুসিভ রাইট অফ সেই পার্টিকুলার রিলিজিয়ন। তাহলে এইখানেও কিন্তু সুপ্রিম কোর্টকে বলা হলো যে আপনারা রুল করতে পারেন, আপনারা কিন্তু জুরিসডিকশন দিতে পারেন, কিন্তু জুরিসডিকশন দেওয়ার সময় আপনাদের কিন্তু এই পার্সোনাল ল জিনিসটাকে মাথায় রাখতে হবে, যেখানে হিন্দুদের জন্য কিছু হিন্দু লস রয়েছে, মুসলিমদের জন্য কিন্তু কিছু মোহামেডান লস রয়েছে। তাহলে এই পার্সোনাল ল এর কনসেপ্টটা, যেটা এখন ইন্ডিয়াতে খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, যেই জন্য বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড এটা চালু করতে চায়, এই পার্সোনাল ল এর যে মুদ্রা, এটা কিন্তু আমরা এই অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 কিন্তু দেখতে পেয়েছিলাম। তাহলে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1781 কি তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখলাম। আমরা সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে কমতে দেখলাম, কোথায়? রেভিনিউ ম্যাটারে। কার কাছে? গভর্নর জেনারেল কাছে এবং তার এক্সিকিউটিভ কাউন্সিলের কাছে। এবং আমরা পার্সোনাল লস গঠিত হতে দেখলাম, কিন্তু যেখানে সুপ্রিম কোর্ট নিজের যে জুরিসডিকশন বা নিজের যে জাজমেন্ট, সেটা কিন্তু পার্সোনাল লকে মাথায় রেখে দিতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমি পিটস অ্যাক্ট অফ 1784। এর একটুখানি ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। উইলিয়াম পিট সেই সময় কিন্তু, এই জন্যই নামটা পিটস অ্যাক্ট অফ 1784। এই উইলিয়াম পিট কিন্তু সেই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, এবং সেই সময় কিন্তু যে ব্রিটিশ গভর্নমেন্ট রয়েছে, কোম্পানির ওপরে তাদের কন্ট্রোল, কোম্পানির ওপরে তাদের কেন্দ্রীয়করণ আরো ম্যাক্সিমাইজ করছে, আরো বাড়াচ্ছে। তার কারণটা কি? তার কারণ এই সময় আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ। ইন্ডিয়ার মতো আমেরিকাও কিন্তু একটি ব্রিটিশ কলোনি ছিল। সেই সময়েও কিন্তু এই যে যারা আমেরিকানস রয়েছে, যারা নেটিভস রয়েছে, তারাও কিন্তু একটি আন্দোলন শুরু করে, যেইখানে আন্দোলনের যে মেইন স্লোগানটা ছিল সেটা হচ্ছে নো ট্যাক্স নো রুল। তো এই যে জিনিসগুলো, এইখানে কিন্তু আমেরিকান লিবারেশন ওয়ার, আমেরিকানকে স্বাধীন করার যে ওয়ার, সেটা কিন্তু শুরু হচ্ছে। তার থেকে একটা বলতে পারো লেসন নিয়ে যারা ব্রিটিশ গভর্নমেন্ট আছে, তারাও কিন্তু বলছে না, যদি সব জায়গায় এবারে এরকম ইন্ডিপেন্ডেন্সের যুদ্ধে, স্বাধীনতার জন্য যদি ক্ষোভ বা যুদ্ধতে শুরু করে যায়, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় যাবে? তাহলে আমাদের রাজত্ব কোথায় থাকবে? এই জন্যে পিটস অ্যাক্ট অফ 1784 এর দ্বারা আরো কিন্তু কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে কিন্তু আরো সেন্ট্রালাইজড করা হলো, আরো যে কন্ট্রোল, সেটা কিন্তু করা হলো কোম্পানির ওপরে। তাহলে আমরা দেখবো যে কি কি করা হলো। তাহলে প্রথমবার, খুব ইম্পর্টেন্ট, এখনো অবধি যে কোম্পানির টেরিটরিটা ছিল ইন্ডিয়াতে, সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়ান কোম্পানির টেরিটরি বলা হতো, মার্চেন্টস অ্যাডভেঞ্চার। এটা কিন্তু তাদেরকে সেই সময় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও যে বাকি কোম্পানিগুলো রয়েছে, তাদের কিন্তু নাম দেয়া হতো। কিন্তু এই যে কোম্পানির যে ইন্ডিয়ান টেরিটরি, সেটাকে প্রথমবার এই পিটস অ্যাক্ট অফ 1784 অফিসিয়ালি বলা হলো ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া। তার মানে কোম্পানির যে অ্যাডমিনিস্ট্রেশন, এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অ্যাডমিনিস্টার করে এসছে তাদের নামে, সেটা কিন্তু প্রথমবার
হলো ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, মানে এবার থেকে কিন্তু ব্রিটিশের পজেশন, ব্রিটিশের কিন্তু আয়ত্তায় এই গোটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনটাকে আনা হলো, ইনক্লুডিং সিভিল অ্যান্ড রেভিনিউ ম্যাটার্স। এবং তার সাথে সাথে কোম্পানির কমার্শিয়াল মানে ব্যবসা বাণিজ্য, এবং পলিটিক্যাল মানে অ্যাডমিনিস্ট্রেশন, নিয়ন্ত্রণকারী ক্ষমতা, এটার মধ্যে কিন্তু বিভাজন করা হলো। এই কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশনের যে বিভাজন, এটাকে কিন্তু আমরা বলি ডবল গভর্নমেন্ট, যেখানে কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু আগেই এস্টাবলিশ হয়ে গেছিল। আমরা দেখেছিলাম যে কোর্ট অফ ডাইরেক্টরস এর এস্টাবলিশ করা হয়েছিল, এবং কোর্ট অফ ডাইরেক্টরস রেভিনিউ, সিভিল এবং মিলিটারি ম্যাটার্সে তারা কিন্তু রিপোর্ট দিচ্ছিল ব্রিটিশ গভর্নমেন্টকে। কিন্তু এবার থেকে এই কোর্ট অফ ডাইরেক্টর শুধুমাত্র ম্যানেজ করবে কমার্শিয়াল অ্যাফেয়ার, তার মানে ব্যবসা বাণিজ্য, ট্রেড হোক, মার্চেন্টস হোক, এদেরকে কিন্তু ম্যানেজ করবে। কিন্তু এই বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত করা হলো। এই যে বোর্ড অফ কন্ট্রোল, তারা কিন্তু বেসিক্যালি লন্ডনে বসতেন, এবং এই যে বোর্ড অফ কন্ট্রোল রয়েছে, এই বোর্ড অফ কন্ট্রোল কিন্তু এবার থেকে পলিটিক্যাল অ্যাফেয়ার সামলাবে। যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাফেয়ার রয়েছে, যে সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার্স গুলো রয়েছে, এই বোর্ড অফ কন্ট্রোল কিন্তু সিভিল এবং মিলিটারি অ্যাফেয়ার সামলাবে। তাহলে নতুন একটি বডি করা হলো, যার নাম হলো বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল কিন্তু কমার্শিয়াল কাজ সামলাচ্ছে না, তারা কিন্তু একমাত্র পলিটিক্যাল কাজ সামলাচ্ছে। পলিটিক্যাল যে বিষয়গুলো, সেইগুলো কিন্তু লন্ডনে বসে স্থির করছেন বোর্ড অফ কন্ট্রোলের মেম্বাররা, এবং কোর্ট অফ ডাইরেক্টর যেটা আগেই ছিল, তারা কিন্তু শুধুমাত্র কমার্শিয়াল অ্যাফেয়ার সামলাচ্ছে। তাহলে বুঝতেই পারছো তো যে এবারে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট পুরোপুরি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পলিটিক্যাল কন্ট্রোল, সেটা কিন্তু পুরোপুরি নিজের হাতে নিয়ে নিচ্ছে। তার কারণ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের থেকে তারা কিন্তু একটা শিক্ষা নিচ্ছে। এবার আমি চলে আসছি অ্যাক্ট অফ 1786। খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদের দেখতে হবে। 1786 এ লর্ড কর্নওয়েলস কিন্তু অ্যাপয়েন্ট হচ্ছে অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে দুখানা অ্যাডভাইস দিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে। কি অ্যাডভাইস দিচ্ছে আমরা দেখে নেব। ব্রিটিশ গভর্নমেন্টকে অ্যাডভাইস দিচ্ছে যে গভর্নর জেনারেল যাতে এক্সিকিউটিভ কাউন্সিলের ডিসিশনকে মান্যতা দিতেও পারে, নাও দিতে পারে। তোমরা এই জিনিসটা হয়তো দেখেছো, আমাদের যদি তোমরা প্রেসিডেন্টকে দেখো, তার সাথে সাথে যদি কাউন্সিল অফ মিনিস্টারকে দেখো, একটি প্রভিশন আগে ছিল যেখানে কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে অ্যাডভাইস করছে, এবং প্রেসিডেন্টকে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস মানতেই হবে। কিন্তু এখন যেটা রয়েছে যে প্রেসিডেন্ট যদি কাউন্সিল অফ মিনিস্টারকে কোনো অ্যাডভাইস দেয়, কাউন্সিল অফ মিনিস্টার সেই অ্যাডভাইস মানতেও পারে, নাও মানতে পারে। এবং কাউন্সিল অফ মিনিস্টার যদি প্রেসিডেন্টকে কোনো অ্যাডভাইস দেয় দ্বিতীয়বার, তাহলে কিন্তু প্রেসিডেন্টকে সেটা মানতেই হবে। এই সেম প্রসেসে বলতে পারো যে গভর্নর জেনারেল যে লর্ড কর্নওয়েলস রয়েছে, লর্ড কর্নওয়েলস কিন্তু বলছে যে এক্সিকিউটিভ কাউন্সিলের যারা মেম্বার, তাদের যে ক্ষমতা, তারা যে আমাকে অ্যাডভাইস করছে, তাদের অ্যাডভাইসটাকে আমি ওভাররাইডও করতে পারি। ওভাররাইড মানে তাদের অ্যাডভাইসকে আমি মানতেও পারি, নাও মানতে পারি। তার মানে লর্ড কর্নওয়েলস কিন্তু বলে দিচ্ছে যে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিল তারা কিন্তু আর সেম জায়গায় নেই, যেখানে গভর্নর জেনারেল কিন্তু বারবার বলছে সে যাতে কাউন্সিলের ডিসিশনকে ওভাররাইড করতে পারে, কাউন্সিলের ডিসিশনকে মান্যতা নাও দিতে পারে। যেরকম প্রেসিডেন্ট কিন্তু বারবারই বলছিলেন যে কাউন্সিল অফ মিনিস্টারের যে অ্যাডভাইস, সেটাকে যাতে আমি রিকনসিডার করতে পারি, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু সেটা একবারই রিকনসিডার করতে পারবে যখন সেকেন্ড টাইম কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস দেবে, তখন কিন্তু তাকে মানতেই হবে। পরবর্তীকালে এখন তো পুরোপুরি প্রেসিডেন্ট একটা নমিনাল এক্সিকিউটিভ হয়ে গেছে, যেখানে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস কিন্তু প্রেসিডেন্টকে মানতেই হচ্ছে। তো গভর্নর জেনারেল কিন্তু এইখানে উল্টোটা বলল, যেখানে বলা হলো যে গভর্নর জেনারেলে যাতে এই পাওয়ারটা থাকে যে সে যেন কাউন্সিলের ডিসিশনকে মান্যতা দিতেও পারে বা নাও দিতে পারে, তার উপরে নির্ভর করছে। এবং যে গভর্নর জেনারেল হবে সে যাতে কমান্ডার হয়,
সে যাতে কমান্ডার ইন চিফ বা কমান্ডার হয়, এই দুটো জিনিস কিন্তু আমাদের সেই সময় লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল কিন্তু সেই সময় এই দুটো জিনিসের কথা আমাদেরকে বললেন। এবারে আমি আসছি চার্টার অ্যাক্ট অফ 1793। এখানে যে লর্ড কর্নওয়ালিস যে দুখানা অ্যাডভাইস দিয়েছিল সেই অ্যাডভাইস গুলোকে কিন্তু মান্যতা দেওয়া হলো। দেখে নেব আমরা যে কি কি অ্যাডভাইসকে মান্যতা দেওয়া হলো। তাহলে অবশ্যই যেটা কর্নওয়ালিস বলেছিলেন যে গভর্নর জেনারেল এবং কাউন্সিল কিন্তু একই ফুটিংয়ে হতে পারে না। গভর্নর জেনারেলের পাওয়ার এতটা দেওয়া উচিত, কারণ সে যদি চায় তাহলে এক্সিকিউটিভ কাউন্সিলের যে ডিসিশন সেটাকে মান্যতা নাও দিতে পারে। তাহলে ইট এক্সটেন্ডেড দ্য ওভাররাইডিং পাওয়ার গিভেন টু কর্নওয়ালিস ওভার হিজ কাউন্সিল। তাহলে গভর্নর জেনারেলের পাওয়ারটা কিন্তু কাউন্সিলের থেকে বাড়ানো হলো। তার সাথে সাথে যে গভর্নর জেনারেল রয়েছে, ইট গিভ দ্য গভর্নর জেনারেল মোর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি। দেখো আগেই কিন্তু বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে ক্যালকাটার সাবঅর্ডিনেট করে দেওয়া হয়েছিল, কিন্তু এবারে কিন্তু পুরোপুরি ল বানিয়ে বলে দেওয়া হলো যে গভর্নর জেনারেল রয়েছে, এই গভর্নর জেনারেল কিন্তু বেশি ক্ষমতা অর্জন করছে গভর্নমেন্টস অফ বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি টাউনের থেকে। এবং কোম্পানির যে মনোপলি, কোম্পানির যে একতরফা ব্যবসা বাণিজ্য করার যে ক্ষমতা সেটাকে কিন্তু বাড়ানো হলো আরো 20 বছর। এবং তার সাথে সাথে কমান্ডার ইন চিফ, ইট প্রোভাইডেড দ্যাট দ্য কমান্ডার ইন চিফ ওয়াজ নট টু বি এ মেম্বার অফ গভর্নর জেনারেল কাউন্সিল। তার মানে যে কমান্ডার ইন চিফ হবে সে কিন্তু গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে না। এবং তার সাথে সাথে দেখো এই যে বোর্ড অফ কন্ট্রোল রয়েছে, এই বোর্ড অফ কন্ট্রোল আগে যে এদের টাকা সেটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের থেকে আসতো, কিন্তু এই অ্যাক্টে বলা হলো যে বোর্ড অফ কন্ট্রোলের যে টাকা বা তার যে স্টাফ রয়েছে সেটাও কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ বা কোম্পানি যে রেভিনিউ কালেক্ট করছে সেখান থেকে দেয়া হবে। তাহলে এই চার্টার অ্যাক্ট অফ 1793 কি কি পয়েন্ট আমরা দেখলাম? গভর্নর জেনারেল কিন্তু এক্সিকিউটিভের কথাটাকে মানতেও পারে নাও মানতে পারে। কমান্ডার ইন চিফ কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো হিস্সা হবে না। তার সাথে সাথে কিন্তু আমরা দেখলাম যে বোর্ড অফ কন্ট্রোল, এই বোর্ড অফ কন্ট্রোল এবং তার যে স্টাফ রয়েছে এই স্টাফদের স্যালারি অ্যালাওয়েন্সেস কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেয়া হবে, আর ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি দেবে না। তাহলে এই কিন্তু করা হলো আমার চার্টার অ্যাক্ট অফ 1793-তে। এবারে আমি আসছি চার্টার অ্যাক্ট অফ 1813। এইখানে ব্রিটিশের যে বিজনেস বা ট্রেডিং ফাংশন বলতে পারো, এই ট্রেডিং ফাংশনের ওপরে কিন্তু কিছু কিছু নিষেধাজ্ঞা লাগানো হচ্ছে। তাহলে আমরা দেখে নেব যে কি কি নিষেধাজ্ঞা লাগানো হচ্ছে। অ্যাবলিশ দ্য ট্রেড মোনোপলি অফ কোম্পানি ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি? তার মানে এখনো অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এককভাবে বিজনেসটা সামলাচ্ছিল। এবারে বলা হলো যে ট্রেড মোনোপলি যেটা এতদিন ধরে কোম্পানির ছিল সেটা কিন্তু আর থাকবে না। তার মানে এবারে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, যদি অন্য কোনো ব্রিটিশ কোম্পানি আসে তারাও কিন্তু ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু দুটো বিষয় কোম্পানির মনোপলি এখনো থাকবে। কি কি বিষয়? চাতে এক্সেপ্ট ট্রেড ইন টি অ্যান্ড ট্রেড উইথ চাইনা। তার মানে এই যে চা, এই চাতে কিন্তু এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি থাকবে, এবং চাইনার সাথে যে ট্রেড করা হচ্ছে তার কারণ এই সময় চাইনার সাথেও কিন্তু চাইনাতেও কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট অগ্রগতি করছে। গান পাউডার কিন্তু ট্রেড করা হতো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং চাইনার মধ্যে, তার সাথে চাও কিন্তু ট্রেড করা হতো। তো চা এবং চাইনার সাথে যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সেইখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একত্ব বা একা তারা ট্রেড করবে, কিন্তু অন্য জিনিসের ক্ষেত্রে কিন্তু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেড মনোপলি সেটাকে শেষ করে দেওয়া হলো, এবং বাকি ইংল্যান্ডের কোম্পানিরা এবারে কিন্তু ইন্ডিয়াতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে। নেক্সট আমি আসছি খ্রিশ্চান মিশনারিকে কিন্তু আনা হলো, খ্রিশ্চান মিশনারিজদের আনা হলো।
এবং খ্রিস্টান মিশনারিজদেরকে লাইসেন্স দেয়া হলো, তারা ইন্ডিয়াতে আসতে পারে এবং তারা ওয়েস্টার্ন এডুকেশন স্প্রেড করতে পারে। এখনো অবধি আমাদের যে নেটিভ এডুকেশন, ইন্ডিয়ান যে এডুকেশন, সেটা কিন্তু এখনো অবধি করা হচ্ছিল। অনেক জায়গায় কিন্তু ইন্ডিয়ান যে স্পিরিচুয়ালিজম, ইন্ডিয়ান যে কালচার, সেটাকে কিন্তু এখনো অবধি আমরা বজায় রেখেছিলাম। কিন্তু এই খ্রিস্টান মিশনারিজ আসার ফলে তারা কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন তাদের সাথেও কিন্তু আনলো। তার সাথে সাথে দেখো, যারা লোকাল গভর্নমেন্ট রয়েছে, যে লোকাল গভর্নমেন্ট রয়েছে, তাদের ওপরেও কিন্তু ট্যাক্স বসানো যেতে পারে এবং তারা যদি কোনো সময় কর না দেয় তাহলে কিন্তু তাদেরকে সাজা দেওয়া, তাদেরকে লজের দ্বারা তাদেরকে রেগুলেট করা, এরও কিন্তু যে অধিকার, সেটা চার্টার অ্যাক্ট অফ 1830-তে গঠন করা হলো। আবারও বলি যে লোকাল গভর্নমেন্ট যারা রয়েছে, যারা লোকাল স্তরে কাজ করছে, তাদের ওপরে ট্যাক্স বা কর বসানো হলো এবং তারা যদি কর না দিতে পারে তাদেরকে পানিশ করার ব্যবস্থাও কিন্তু এই অ্যাক্টে করা হচ্ছে। তাহলে এই গেল আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813। এবারে আসছি আমি চার্টার অ্যাক্ট অফ 1833। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে আগে এই পয়েন্টটাকে দেখো, তাহলে এখনো অবধি আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে আসছিলাম, এবারে আমরা কিন্তু সেটাকে ডাইরেক্টলি নাম দিয়ে দিলাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অবশ্যই এটা না করলে হতো, তার কারণ গভর্নর জেনারেল অফ বেঙ্গল থাকলেও তাই সেই কিন্তু গোটা ইন্ডিয়াকে কন্ট্রোল করছে। বাকি যে বড় বড় টাউন, সেটাগুলোকে কিন্তু সাবঅর্ডিনেট করে দেওয়া হয়েছে, সেইগুলোকে কিন্তু বেঙ্গলের নিচে রাখা হয়েছে। কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু এখন বলে দেয়া হলো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যার কাছে সিভিল এবং মিলিটারি পাওয়ার রয়েছে এবং তার সাথে সাথে সে কিন্তু এবারে গোটা ইন্ডিয়া, এন্টায়ার টেরিটোরিয়াল ইন্ডিয়াতে রাজ করবে। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক। এবং বোম্বে এবং মাদ্রাসের যে এক্সিকিউটিভ পাওয়ার, সেটা তো আমরা আগেই ছিনিয়ে নিয়েছিলাম। তার মানে আমরা যদি এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেশনে গভর্নর জেনারেল যদি কিছু বলে দিত, তখন কিন্তু গভর্নমেন্ট অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস কিন্তু আর কিছু বলতে পারতো না। কিন্তু তাদের যে ল মেকিং পাওয়ার, সেটাকেও কিন্তু এবারে ছিনিয়ে নেওয়া হলো। এতদিন ধরে শুধু বোম্বে এবং মাদ্রাসের যে এক্সিকিউটিভ পাওয়ার, সেটাকে কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার কারণ যেহেতু এই চার্টার অ্যাক্ট অফ 1793 দ্বারা আমরা গভর্নর জেনারেলকে কিন্তু গভর্নমেন্ট অফ বোম্বে এবং মাদ্রাস থেকে বেশি পাওয়ারফুল করে দিয়েছিলাম। কিন্তু এবারে বোম্বে এবং মাদ্রাসের যে আইন বানানোর ক্ষমতা, সেটাকেও কিন্তু কেড়ে নেওয়া হলো। এই আইন বানানোর ক্ষমতা অবশ্যই কিন্তু এবারে রয়েছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতে, তার কারণ সে এন্টায়ার ইন্ডিয়ার ওপরে কিন্তু রুল করছে। আচ্ছা, আগেকার যে লগুলো হয়েছে, তার মানে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হওয়ার আগে যে লগুলো তৈরি করেছিল বোম্বে এবং মাদ্রাস, সেইগুলিকে কিন্তু বলা হলো অ্যাক্টস এবং সেইগুলিকে কিন্তু বলা হলো রেগুলেশনস। এবং এখন থেকে নতুন যে আইনগুলোকে তৈরি হবে, সেইগুলো কিন্তু বলা হচ্ছে অ্যাক্টস। তাহলে এই জিনিসগুলো দেখে নেবে, দ্য লস মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্টস। তার মানে প্রিভিয়াস মানে বোম্বে এবং মাদ্রাস গভর্নমেন্ট আগে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হওয়ার আগে যে রাইটস, যে লসগুলো বানিয়েছিল, সেইগুলোকে বলা হচ্ছে রেগুলেশন। while laws made under this act, তার মানে এবার থেকে যে লসগুলো বানানো হবে সেইগুলিকে বলা হচ্ছে অ্যাক্টস। এবারে আমরা চলে যাচ্ছি, আচ্ছা আরো দুটো পয়েন্ট আমাদের এখানে রয়েছে। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ আ কমার্শিয়াল বডি, এর যে ফাংশন, সেটাকে কিন্তু আমরা ভেঙে দিলাম। ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি, এবং সেটিকে কিন্তু এবারে পুরো করে দেয়া হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। খুব ইম্পর্টেন্ট। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখনো অবধি কমার্শিয়াল ফাংশনগুলো সামলাচ্ছিল। তার মানে আয় কত হবে, ব্যয় কত হবে, কত জায়গা থেকে আমরা ট্রেড করব,
কারা কারা ট্রেড করবে, কাদের থেকে আমরা জিনিস কিনবো, কি করে বেচবো, কোথায় বেচবো, এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো পুরোপুরি কিন্তু সামলাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কমার্শিয়াল অ্যাক্টিভিটি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এন্ড করে দেওয়া হলো এবং সেটিকে কিন্তু পুরোপুরি বানিয়ে দেওয়া হলো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটি ওপেন কম্পিটিশন সিস্টেমের মাধ্যমে সিভিল সার্ভেন্ট চুজ করার, মানে সিভিল সার্ভেন্টকে চুজ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু কম্পিটিশনের মাধ্যমে হবে। কেন তা খুবই ইম্পর্টেন্ট, তার খুবই ইজি একটা রিজন। তার কারণ অনেক সময় ঘুষের মাধ্যমে, ব্রাইবসের মাধ্যমে যারা ইংল্যান্ডের বড় বড় ব্যবসাদার তাদের কিন্তু ছেলেমেয়ের চাকরি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে হয়ে যাচ্ছিল। এজন্য এই অ্যাক্টের দ্বারা ওপেন কম্পিটিশন সিস্টেমকে অ্যালাউ করা হলো, যেখানে সিভিল সার্ভেন্টসদেরকে চুজ করা হবে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা সিভিল সার্ভেন্ট হবে তারা একটি পরীক্ষার মাধ্যমে হবে। এবং এইটিও বলা হলো, stated that Indian should not be debarred from holding any place of his employment under the company। তার মানে ইন্ডিয়ানসরাও কিন্তু এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভের হিস্সা হতে পারে, তারাও কিন্তু এই কোম্পানির যে কোনো একটি প্লেস, অফিস বা কোম্পানির আন্ডারে কিন্তু তারাও চাকরি করতে পারে। তার কারণ খ্রিস্টান মিশনারিজ এই সময় কিন্তু স্প্রেড হয়ে গেছিল, ওয়েস্টার্ন এডুকেশন কিন্তু ইন্ডিয়াতে চলে এসছে, আর কিন্তু কোনো দায়বদ্ধতা থাকলো না। তার কারণ ইন্ডিয়ানসদেরকেও কিন্তু এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলা হলো। এবার চলে যাচ্ছি আমরা চার্টার অ্যাক্ট অফ 1853। এটাও কিন্তু একটুখানি ইম্পর্টেন্ট আছে, আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো কি বলা হচ্ছে, it separated for the first time legislative and executive function of the Governor General Council। দেখো ভালো করে এই পয়েন্টটা বুঝবে, এই পয়েন্টটাই কিন্তু আমাদের পরবর্তীকালে লাগবে। দেখো গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে। গভর্নর জেনারেল কিন্তু অ্যাসিস্ট করছে, এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করছে। তারা কিন্তু লেজিসলেটিভ ফাংশনেও তাদেরকে অ্যাসিস্ট করছে, তারা কিন্তু এক্সিকিউটিভ ফাংশনেও অ্যাসিস্ট করছে। কিন্তু এবারে এই যে এক্সিকিউটিভ কাউন্সিল যারা এই লেজিসলেটিভ তার মানে আইন বানানোর প্রক্রিয়া, এক্সিকিউটিভ তার মানে শাসন ক্ষমতা, এই দুটো জিনিসেই কিন্তু অ্যাসিস্ট করছিল এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা। কিন্তু এবারে ল মেকিং পাওয়ার এবং এক্সিকিউটিভ পাওয়ার এইগুলিকে কিন্তু আলাদা করে দেয়া হলো। কিভাবে আলাদা করে দেয়া হলো দেখো, তাহলে এইটা বলা হচ্ছে 6 জন নতুন মেম্বারকে নেওয়া হলো, যারা লেজিসলেটিভ কাউন্সিল, যারা লেজিসলেটিভ কাউন্সিলার্স যাদেরকে বলা হচ্ছে, এই লেজিসলেটিভ কাউন্সিলার্সদেরকে কি করা হচ্ছে, তারা কিন্তু ল মেকিং করবে, তারা আইন বানাবে। দেখো দেখো দেখে নাও একবার। তাহলে এই যে যাদেরকে বলা হচ্ছে কাউন্সিলের যারা মেম্বার, তারা কিন্তু ল মেকিং এর কাজ এবার থেকে করছে। দেখো, ইন আদার ওয়ার্ডস ইট এস্টাবলিশড এ সেপারেট গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল, যাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পার্লামেন্টের মতো, যেরকম ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করছে, তেমনি এই যে গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল, এরা কিন্তু গভর্নর জেনারেলকে অ্যাডভাইস করছে, অ্যাসিস্ট করছে ল মেকিং পাওয়ারে। তার মানে বুঝতে পারছো যে দুটো সেপারেট বডি কিন্তু আমি করে দিলাম, যেখানে ল মেকিং পাওয়ারে রয়েছে গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল এবং এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু কাজ করছে আমাদের কারা, এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা। নেক্সট পয়েন্ট দেখে নাও, আমাদের চার্টার অ্যাক্ট অফ 1853 ওপেন কম্পিটিশন সিস্টেম, যেটা আমরা আগেই বলেছিলাম যে আগের অ্যাক্টে একটি ওপেন কম্পিটিশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এবারে সিভিল সার্ভেন্টসদেরকে রিক্রুট করার কথা বলা হলো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। এই যে ওপেন কম্পিটিশন সিস্টেম হবে, এর জন্য একটি কমিটিকে অ্যাপয়েন্ট করা হলো। সেই কমিটির নাম হচ্ছে ম্যাকিউলে কমিটি। এই ম্যাকিউলে কমিটি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্টটা দেবে যে ওপেন কম্পিটিশন সিস্টেমে যে সিভিল সার্ভেন্টসকে রিক্রুট করা হচ্ছে তার পদ্ধতি বা তার প্রসেসটা কি হবে।
তার সাথে সাথে দেখো প্রথমবার যারা লোকাল রিপ্রেজেন্ট রয়েছে, যারা ইন্ডিয়ানস রয়েছে, তারা কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিল, যেই লেজিসলেটিভ কাউন্সিলের কথা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম, যে লেজিসলেটিভ কাউন্সিল শুধু ল মেকিং ফাংশন করবে, এই লেজিসলেটিভ কাউন্সিলে যারা লোকাল রিপ্রেজেন্টেশন রয়েছে তারা কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলের কিন্তু একটি পার্ট হবে। এবং 6 নিউ লেজিসলেটিভ মেম্বার্স অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল, 6 জন যে লেজিসলেটিভ কাউন্সিল যেটা গঠন করা হলো, যে 6 জন মেম্বার রয়েছে সেইখান থেকে 4 জনকে অ্যাপয়েন্ট করা হলো লোকাল বা প্রভিন্সেস থেকে। কি কি প্রভিন্সেস থেকে অ্যাপয়েন্ট করা হলো দেখে নেব আমরা। মাদ্রাস, বোম্বে, বেঙ্গল অ্যান্ড আগ্রা। তাহলে একবার এই পয়েন্টটা আমরা দেখিনি। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, এই যে একটা কিন্তু কাউন্সিল করা হলো, এই কাউন্সিলটা ল মেকিং পাওয়ার করছে এবং এক্সিকিউটিভ যে ফাংশন সেটা কিন্তু পারফর্ম করছে এক্সিকিউটিভ কাউন্সিল। এই যে লেজিসলেটিভ কাউন্সিল, এই লেজিসলেটিভ কাউন্সিলের যে 6খানা মেম্বার রয়েছে, এই 6খানা মেম্বারে 4খানা মেম্বারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হলো লোকাল বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে। কি কি জায়গা থেকে করা হলো, কি কি প্রভিন্সেস থেকে করা হলো? মাদ্রাস, বোম্বে, বেঙ্গল এবং আগ্রা। নেক্সট আমি চলে যাচ্ছি। আচ্ছা, এবারে দেখো তোমরা আগের প্যাটার্নটা লক্ষ্য করো। আগের প্যাটার্নগুলো বা আগের যে রেগুলেশনস অ্যাক্টসগুলো সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম নয় চার্টার অ্যাক্ট, না হলে রেগুলেশন অ্যাক্ট। কিন্তু দেখো এবারে সরাসরি কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এবার দেখো আমরা এই যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে দুটো ভাগে ভাগ করব। আমি যখনই তোমাদেরকে বলছি না যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা 1773 থেকে 1858 অবধি এটা কিন্তু তোমরা বলতে পারো কোম্পানি রুল। তার কারণ 58-এর পরে কিন্তু সরাসরি এটা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সামলাচ্ছে। আমরা 1773 থেকে 1858-এ কিন্তু এটা দেখলাম যে আস্তে আস্তে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কোম্পানির কন্ট্রোল নিচ্ছে, কিন্তু কোম্পানি এখনো কিন্তু কমার্শিয়াল কাজগুলো বা কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোকে সামলাচ্ছিল। কিন্তু 1857-এ সিপাই বিদ্রোহী বা সিপাই মিউটনি হওয়ার পরে পুরোপুরি 1858 থেকে 1947 এটা কিন্তু পুরোপুরি ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে গেল। সেই জন্য এটাকে বলা হয় ক্রাউন রুল। তার মানে 1848 থেকে 1947 এটা কিন্তু সরাসরি যে ব্রিটিশ ক্রাউন রয়েছে তার দ্বারা কিন্তু রুল হতো। তার মানে বলতে পারো যে ব্রিটিশ ক্রাউন কিন্তু ইন্ডিয়ার রিপাবলিক হিসেবে তাকে কিন্তু চুজ করা হলো। তাহলে এই হচ্ছে দু রকমের একটা ভাগ তোমাদেরকে করে দিলাম, একটা হচ্ছে কোম্পানি রুল আর একটা হচ্ছে ক্রাউন রুল। এবার এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 খুবই ইম্পর্টেন্ট, তার কারণ প্রথমবার অফিসিয়ালি কিন্তু এবারে বলে দেওয়া হলো যে এবার থেকে যে কোম্পানি যে শাসনটা আগে ইন্ডিয়াতে করত সেটা কিন্তু আর কোম্পানি করবে না। কোম্পানির যাবতীয় দায়িত্ব, সেটা পলিটিক্যাল হোক না কেন, কমার্শিয়াল হোক না কেন, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক না কেন, সেই সমস্ত ফাংশন কিন্তু এবার থেকে নিয়ে নিচ্ছে ব্রিটেন পার্লামেন্ট বলতে পারো। ব্রিটিশ পার্লামেন্ট তো সেই সময় ক্রাউন রুলে ধরা হতো, সেই সময় ব্রিটেন পার্লামেন্ট থাকলেও সেই সময়ও কিন্তু রিপাবলিকান হিসেবে কিন্তু ক্রাউনই ছিল। তাহলে সরাসরি কিন্তু ব্রিটিশ ক্রাউন কিন্তু এবার থেকে ইন্ডিয়াতে রুল করবে এবং কোম্পানি রাজ, যে কোম্পানি যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা কিন্তু একদম সরাসরি অ্যাবলিশ করে দেয়া হলো। এই সিস্টেমটাকে এই জন্য বলা হয় গুড গভর্নমেন্ট অ্যাক্ট। তার কারণ 1857-এ সিপাই মিউটনি হওয়ার পরে যখন ব্রিটিশরা প্রথমবার দেখলো যে কি কি কারণে সিপাই মিউটনি হয়েছে, তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ ছিল যে কোম্পানির মধ্যেই কিন্তু অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে, অনেক অ্যাডমিনিস্ট্রেশনের গাফলতি ছিল, অনেক ডিস্টিংগুইশ করা হয়েছে ইন্ডিয়ানসদের মধ্যে এবং যারা ব্রিটিশার্স তাদের মধ্যে। এই জন্য এইটাকে বলা হলো গুড গভর্নমেন্ট অ্যাক্ট, যেইখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে অফিস সেটাকে কিন্তু করে দেয়া হলো ভাইস রয় অফ ইন্ডিয়া, এবং আমাদের যিনি প্রথম ভাইস রয় হলে তার নাম কিন্তু ছিল লর্ড ক্যানিং। আচ্ছা, যে ডাবল গভর্নমেন্টের যে সিস্টেমটা ছিল, তার মানে
এই যে কোর্ট অফ ডাইরেক্টরস, এই কোর্ট অফ ডাইরেক্টরস কিন্তু আমাদের যে কমার্শিয়াল কাজ, ব্রিটিশ গভর্নমেন্টের যে ব্যবসা বাণিজ্যের কাজ, সেইটার কাজ কিন্তু সামলাতো কোর্ট অফ ডাইরেক্টরস, এবং বোর্ড অফ কন্ট্রোল কিন্তু সামলাতো পলিটিক্যাল কাজটা। এই যে ডাবল গভর্নমেন্ট, এটাকে কিন্তু অ্যাবলিশ করে দেয়া হলো, এবং সেক্রেটারি অফ স্টেটের পদটাকে কিন্তু আনা হলো। এই সেক্রেটারি অফ স্টেটের কাজ কি, যেরকম আমরা দেখেছিলাম না যে গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করছিল কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে সাথে কিন্তু আমরা দেখেছিলাম কমার্শিয়াল কাজ করছে কোর্ট অফ ডাইরেক্টরস, পলিটিক্যাল কাজ করছে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল। যেহেতু ডাবল গভর্নমেন্টকে অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে, এই জন্য ভাইস রয় রয়েছে, ভাইস রয়কে হেল্প করার জন্য বা ভাইস রয়কে নির্দেশিকা দেওয়ার জন্য কিন্তু রয়েছে সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেটকে আবার অ্যাসিস্ট করার জন্য কিন্তু রয়েছে 15 মেম্বার কাউন্সিল বলতে পারো। যেরকম এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, তেমনি সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু রয়েছে 15 জন সদস্য কাউন্সিলের, এবং এই কাউন্সিলটা কিন্তু একটি অ্যাডভাইজারি বডি, এবং দি সেক্রেটারি অফ দ্য স্টেট ওয়াজ মেড দ্য চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল। এই কাউন্সিল যে অ্যাডভাইস দেবে, সেক্রেটারি অফ স্টেট কিন্তু তার চেয়ারম্যান। তাহলে এই হচ্ছে আমার গুড গভর্নেন্স অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এইখান থেকে কিন্তু ক্রাউন রুল শুরু হচ্ছে, তার মানে এবার থেকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে কিন্তু রয়েছে ব্রিটিশ ক্রাউন। এবারে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ। আচ্ছা, এই অ্যাক্টের দ্বারা প্রথমবার ইন্ডিয়ানসদেরকে কিন্তু ল মেকিং প্রসেসে অ্যাসোসিয়েট করা হলো। আগে যারা ইন্ডিয়ানস ছিল তাদেরকে কিন্তু ল মেকিং বা লেজিসলেটিভ প্রসেসে কিন্তু তাদেরকে সরাসরি যুক্ত করা হয়নি, কিন্তু এই 1861 অ্যাক্টের দ্বারা যারা ইন্ডিয়ানস রয়েছে তারা কিন্তু কাউন্সিলের মেম্বার হবে। তারা কাউন্সিলের মেম্বার কি করে হবে? নন অফিসিয়াল কিছু মেম্বার থাকবে। এই যে নন অফিসিয়াল মেম্বার থাকবে তাদেরকে কিন্তু নমিনেট করবে ভাইস রয়। ভালো করে বলছি শোনো, তাহলে যে লেজিসলেটিভ কাউন্সিলসটা ক্রিয়েট করা হয়েছিল, তোমরা আগেকার যে একটা ছিল একটুখানি মাথায় রাখো, কি বলেছিলাম আমি? সেখানে আমি বলেছিলাম যে একটি লেজিসলেটিভ কাউন্সিলের গঠন করা হলো যেটা ল মেকিং পাওয়ারকে সামলাবে। সেই লেজিসলেটিভ কাউন্সিলের কিছু মেম্বারদেরকে নমিনেট করবে ভাইস রয় অ্যাজ নন অফিসিয়াল মেম্বার, যারা কিন্তু হবে ইন্ডিয়ানস। এই অনুযায়ী 1862-তে তখনকার ভাইসরয় লর্ড ক্যানিং নমিনেট করছেন 3 জন ইন্ডিয়ানকে লেজিসলেটিভ কাউন্সিলের নন অফিসিয়াল মেম্বার হিসেবে। তারা কে কে? রাজা অফ বানারস, মহারাজা অফ পাটিয়ালা এবং দিনকর রাও। তাহলে এনাদের কিন্তু এক্সপ্যান্ড করা হচ্ছে, এনাদেরকে কিন্তু যোগ দেওয়ানো হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে, যাতে ইন্ডিয়ানসরা এবারে ল মেকিং প্রসেসে আসতে পারে। তার সাথে সাথে কিন্তু ডিসেন্ট্রালাইজেশনও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে যখন কোম্পানি রুল পড়ছিলাম তখন কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখছিলাম যেখানে সেন্ট্রালাইজেশন, সবকিছু কন্ট্রোল করছিল বেঙ্গলের থেকে। প্রথমে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, এবং যে প্রেসিডেন্সি টাউনগুলো ছিল সেইগুলোকে কিন্তু সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। আবার দেখো পরবর্তীকালে কিন্তু আমরা এটাও দেখলাম, যখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার অফিসটা আসলো তখন কিন্তু আবার যে ল মেকিং যে পাওয়ারগুলো রয়েছে, সেটা বোম্বে হোক না কেন বা মাদ্রাস হোক না কেন, তাদের ল মেকিং পাওয়ারটা কিন্তু তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। তেমনি তোমরা দেখো যে এবারে ডিসেন্ট্রালাইজেশন করা হচ্ছে, তার মানে আগে কেন্দ্রীয়করণ করা হচ্ছিল, এবারে কিন্তু দ্বিকেন্দ্রীয়করণ করার প্রসেসটা শুরু হয়ে গেল, যেখানে এই যে লেজিসলেটিভ পাওয়ার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল বোম্বে এবং মাদ্রাস থেকে, সেটা কিন্তু আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, এবং বোম্বে এবং মাদ্রাস যে প্রেসিডেন্সিগুলো আছে তারা কিন্তু তাদের আগেকার মতোই ল মেকিং পাওয়ার ফাংশন করতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স, তোমরা জানো এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ার কিন্তু আমাদের এখনো রয়েছে, যেখানে যদি দেশের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে অর্ডিন্যান্সের দ্বারা আমাকে আইন লাগু করতে হবে, সেটা কিন্তু প্রেসিডেন্ট গভর্নর দুজনেই করতে পারে। তেমনি ভাইসরয়কে এই পাওয়ারটা দেয়া হলো যে সে কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে
উইথাউট দ্য কনকারেন্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলকে না বলে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বললাম, ভাইসরয় যে রয়েছে সে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলকে না কনসাল্ট করে অর্ডিন্যান্স ডিক্লেয়ার করতে পারে যদি কোনো রকম ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে। তাহলে এই হচ্ছে আমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এরপরে চলে যাচ্ছি আমরা 1892-তে। কিছু বিশেষ ওরকম কিছু বিশেষত্ব নেই, কিন্তু তাও আমাকে এটা বলতে হবে। সেটা হচ্ছে আমরা নন অফিসিয়াল মেম্বার দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম ইন্ডিয়ানসদেরকে অ্যাসোসিয়েট করা হচ্ছে। তাহলে এই যে নন অফিসিয়াল মেম্বারের যে সংখ্যা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলেও এবং তার সাথে সাথে কিন্তু প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলেও উইথ অফিসিয়াল মেজরিটি। যারা অফিসিয়াল যারা আছে তারা কিন্তু মেজরিটিতে রয়েছে, নন অফিসিয়াল যারা ইন্ডিয়ানস রয়েছে তারা কিন্তু মেজরিটিতে নেই, কিন্তু তাদেরও কিন্তু আস্তে আস্তে নাম্বারটাকে ইনক্রিজ করা হচ্ছে। এবং লেজিসলেটিভ কাউন্সিল এবার থেকে বাজেট কিন্তু ডিসকাশন করতে পারবে। আগেকার পরবর্তীকালে বাজেট কিন্তু এক্সক্লুসিভলি কন্ট্রোল অফ ভাইসরয় ছিল, সেক্রেটারি অফ স্টেট ছিল, কিন্তু এইবারে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলেরও বাজেট ডিসকাস করতে পারে। যে কোনো কোশ্চেন তারা কিন্তু এক্সিকিউটিভকে করতে পারে। তাহলে এই গেল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এবারে খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ভালো করে কিন্তু এটাকে আমাদের দেখতে হবে, বুঝতে হবে। দেখো, এটাকে অনেক সময় আমরা বলবো মরলে মিন্টো রিফর্ম। তার কারণ কি, এই যে লর্ড মরলে ইনি কিন্তু সেই সময় ছিলেন সেক্রেটারি অফ স্টেট এবং লর্ড মিন্টো কিন্তু এই সময় ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় মরলে মিন্টো রিফর্ম। তাহলে মরলে মিন্টো রিফর্মে কি করা হলো, লেজিসলেটিভ কাউন্সিলের যে সাইজ সেটাকে কিন্তু আরো ইনক্রিজ করা হলো। কি ক্ষেত্রে ইনক্রিজ করা হলো, যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের অফিসিয়াল সদস্যদের যে সংখ্যা সেটি বাড়ানো হলো, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যে নন অফিসিয়ালের সংখ্যা, মেম্বারদের সংখ্যা, সেটা কিন্তু বাড়ানো হলো। আচ্ছা, এবারে দেখো, যারা মেম্বার্স রয়েছে, তার মানে লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার্স রয়েছে তারা তো আগে তো বাজেটের ব্যাপারে প্রশ্ন করতে পারতই, এবারে কিন্তু তারা বাজেট মুভও করতে পারে এবং তারা যদি মনে করে যে কোনো রকম কোশ্চেন লেজিসলেটিভ কাউন্সিলে জিজ্ঞেস করবে তারা কিন্তু সেটাও জিজ্ঞেস করতে পারে। তাহলে এইটা কিন্তু করা হলো। এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স ফর দ্য ফার্স্ট টাইম উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য ভাইসরয়, খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড গভর্নর। তার মানে এক্সিকিউটিভ যে কাউন্সিলটা রয়েছে সেখানে কিন্তু আগে ইন্ডিয়ানসদের কোনো অ্যাসোসিয়েশন ছিল না, কিন্তু প্রথমবার এক্সিকিউটিভ কাউন্সিলেও কিন্তু ইন্ডিয়ানসরা অ্যাসোসিয়েট হতে পারে। তারা অ্যাডভাইস করবে ভাইসরয় এবং গভর্নর অফ দ্য প্রভিন্সেসে। তাহলে এই কিন্তু গেল আমার 1909-এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এবং খুব ইম্পর্টেন্ট বলতে পারো, সত্যেন্দ্র সিনহা তিনি হচ্ছেন ফার্স্ট যিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেন। তাহলে প্রশ্ন কিন্তু আমাদের এইখান থেকে একটা আসতেই পারে, প্রথম কোন ইন্ডিয়ান যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে জয়েন করেন তার নাম কিন্তু সত্যেন্দ্র সিনহা। এবং এই দুটো জিনিসকে স্টার মার্ক দিয়ে রেখে দেবে। কি করা হলো, সেপারেট ইলেক্টোরেট ইন্ট্রোডিউস করা হলো। সেপারেট ইলেক্টোরেট মানে কি, সেপারেট ইলেক্টোরেট মানে ধর্মের ভিত্তিতে যখন ইলেকশন হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রথম বলতে পারো কমিউনালিজম বা যেটাকে বলা হয় ডিভাইড এন্ড রুল পলিসির প্রথম যে সিড সেটা কিন্তু ব্রিটিশরা পুঁতে দিল। পরবর্তীকালে অনেক, আমি আর নাম উল্লেখ করতে চাই না, তারা কিন্তু আরো এই যে হিন্দু মুসলিমের মধ্যে যে বিভাজন, যে ভ্রাতৃয়তা, সেটাকে কিন্তু একদমই ধ্বংস করে দিয়েছে। এই যে সেপারেট ইলেক্টোরেট, এই সেপারেট ইলেক্টোরেটের কিন্তু আমাদেরকে মানেটা বুঝতে হবে। সেপারেট ইলেক্টোরেট মানে কি, সেপারেট ইলেক্টোরেট মানে আমার ধর্মের ভিত্তিতে আমি আমার ক্যান্ডিডেটকে চুজ করব। তার মানে যারা মুসলিম, যারা ভোটার, তারা মুসলিম ক্যান্ডিডেটকে ভোট দেবে, যারা হিন্দু ভোটার তারা কিন্তু হিন্দু ক্যান্ডিডেটকে ভোট দেবে। তাহলে বুঝতেই পারছো যে ধর্মের ভিত্তিতে কিন্তু ভোট
লিগাল হয়ে গেল। এই যে লিগালাইজড কমিউনালিজম, যার ভিত্তিতে মুসলিম মেম্বার্স ওয়ার টু বি ইলেক্টেড অনলি বাই দ্য মুসলিম ভোটার্স, যারা মুসলিম মেম্বার্স রয়েছে তাদেরকে কিন্তু ইলেক্ট করবে মুসলিম ভোটার্সরা। এবং পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না কিন্তু এইটার ভিত্তিতেই একটা বড় সড়ো, তিনি তো এই সময় লন্ডন থেকে ফিরে আসছেন ওকালতি করে, ঠিক ওকালতি না, তিনি তার আগেও ইন্ডিয়াতে ছিলেন, পরবর্তীকালে তিনি সাকসেস পাননি বলে আবার লন্ডনে ফিরে যান। কিন্তু এই 1909-এর এই যে ব্যাপারটা, যেখানে মুসলিম মেম্বার্সদেরকে শুধুমাত্র ইলেক্ট করবে মুসলিম ভোটার্সরাই, এর জন্যে অনেক জায়গায় কিন্তু যেখানে হিন্দু মেজরিটি রয়েছে সেখানে কিন্তু হিন্দু প্রার্থী জিতত, যেখানে মুসলিম মেজরিটি রয়েছে সেখানে অফকোর্স মুসলিম প্রার্থী জিতবে। তাহলে এইটাকে কিন্তু ধর্মের ভিত্তিতে ভোট বিভাজন করা হচ্ছে। এইটার জন্যে লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 1909, এই পয়েন্টটা কিন্তু বিশেষ করে মাথায় রাখবে। এবার আসছি আমি 1919, এটাকে বলা হয় মন্টেগ চেমসফোর্ড রিফর্ম। কেন বলা হয় মন্টেগ চেমসফোর্ড? তার কারণ মন্টেগ হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, চেমসফোর্ড হচ্ছে ভাইসরয়। ঠিক আছে, আচ্ছা, এইটা প্রথমবার ইন্ডিয়াতে রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এইখানে রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কিন্তু একদমই এটা না যে ব্রিটিশরা ইন্ডিয়াকে গভর্নমেন্ট দিয়ে দেবে, না। রেসপন্সিবল গভর্নমেন্ট মানে যে এবার থেকে কিন্তু ওই লেজিসলেচারে যারা আছে তারা কিন্তু আরো বেশি পাওয়ার পাচ্ছে, যারা এক্সিকিউটিভ তাদের কিন্তু অ্যাকাউন্টেবল করা হচ্ছে লেজিসলেচারে, এবং যে কাউন্সিল রয়েছে, যে লেজিসলেটিভ যে কাউন্সিল রয়েছে তারা কিন্তু বিশেষ পাওয়ারের অধিকার হচ্ছে, এবং এই জন্যই বলা হচ্ছে এটা রেসপন্সিবল গভর্নমেন্ট। তাহলে দেখো, ডেমোক্রেটিং অ্যান্ড সেপারেটিং সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট, তার মানে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্ট, এরকম অনেক সাবজেক্টস আছে যেইগুলো সেন্টার কন্ট্রোল করবে, এবং এরকম অনেক সাবজেক্টস আছে যেইগুলো প্রভিন্স কন্ট্রোল করবে। যেরকম দেখো, এই যে মিলিটারি সার্ভিসেস, বা দেখো এই যে কমিউনিকেশন সার্ভিসেস, এইগুলো কিন্তু পুরোপুরি কন্ট্রোল করছে সেন্ট্রাল, এবং প্রভিন্সিয়াল সাবজেক্টসও কিন্তু রয়েছে, যেরকম প্রভিন্সেসের যে লোকাল গভর্নমেন্ট বা প্রভিন্সেসের যে ল অ্যান্ড অর্ডার, এইগুলিকে কিন্তু কন্ট্রোল করছে প্রভিন্সিয়াল সাবজেক্টস। এইটাকে বলা হয় ডাইআরকি। তাহলে ডাইআরকি কিন্তু ইন্ট্রোডিউস করা হলো প্রভিন্সেসে। কোথায় ইন্ট্রোডিউস করা হলো? ডাইআরকি ইন্ট্রোডিউসড অ্যাট প্রভিন্সেস। এই ডাইআরকি মানে কি? ডাইআরকি মানে বলতে পারো ডাবল রুল, বলা যায় ডাবল রুল। তাহলে এই ডাইআরকি কিন্তু কোথায় ইন্ট্রোডিউস করা হলো? প্রভিন্সেসে ইন্ট্রোডিউস করা হলো, যেখানে প্রভিন্সেসে ডাইআরকি দু ভাগে বিভক্ত হয়ে গেল। একটাকে বলা হচ্ছে ট্রান্সফার সাবজেক্ট, আরেকটাকে বলা হচ্ছে রিজার্ভ সাবজেক্ট। এবারে ট্রান্সফার সাবজেক্ট আমরা কাকে বলবো? ট্রান্সফার সাবজেক্ট অ্যাডমিনিস্টার্ড বাই দ্য গভর্নর, প্রভিন্সেসে যে গভর্নর আছে তার দ্বারা অ্যাডমিনিস্টার হবে, উইথ দ্য এড অফ মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। কি বললাম? রেসপন্সিবল গভর্নমেন্টের ঘোষণা করা হলো। ট্রান্সফার সাবজেক্ট মানে কি? ট্রান্সফার সাবজেক্টস মানে এমন কিছু সাবজেক্ট যেটা গভর্নরের অধীনে আছে, এবং গভর্নর চলবে মিনিস্টারের নেতৃত্বে, কিন্তু মিনিস্টার্সরা রেসপন্সিবল হবে, অ্যাকাউন্টেবল হবে কোথায়? লেজিসলেটিভ কাউন্সিলে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। কি বললাম? ডাইআরকি ইন্ট্রোডিউস করা হলো রাজ্যে, প্রভিন্সেসে, যেইখানে এই ট্রান্সফার সাবজেক্টসে যে সাবজেক্টস গুলো থাকবে সেইখানে কিন্তু পুরোপুরি ট্রান্সফার সাবজেক্টটাকে নিয়ন্ত্রণ করবে গভর্নর, গভর্নরকে অ্যাডভাইস করবে মিনিস্টার, এবং এই মিনিস্টাররা রেসপন্সিবল কার কাছে রয়েছে? লেজিসলেটিভ কাউন্সিলের কাছে। এবং কিছু কিছু সাবজেক্ট রয়েছে রিজার্ভ সাবজেক্ট, এই রিজার্ভ সাবজেক্ট কিন্তু অ্যাডমিনিস্টার করছে গভর্নররা, কিন্তু গভর্নরকে অ্যাডভাইস করবে এক্সক্লুসিভলি এক্সিকিউটিভ কাউন্সিল, এবং এই এক্সিকিউটিভ কাউন্সিলকে এর জন্য কোনো লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকার দরকার নেই, তাকে জবাবদিহি করতে হবে না প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে। তাহলে এই দু ভাগে কিন্তু আমরা সাবজেক্টসটাকে ভাগ করলাম, ট্রান্সফার্ড এবং রিজার্ভড।
যেখানে ট্রান্সফার সাবজেক্টে গভর্নর অ্যাডমিনিস্টার করছে মিনিস্টারের দ্বারা, মিনিস্টাররা কিন্তু রেসপন্সিবল কাউন্সিলে, এবং রিজার্ভ সাবজেক্ট রয়েছে যেখানে গভর্নর অ্যাডমিনিস্টার করছে এবং গভর্নর এবং এক্সিকিউটিভ কাউন্সিল অ্যাডমিনিস্টার করছে, এবং তার জন্যে তাদেরকে কোনো লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু দায়বদ্ধতা বা রেসপন্সিবল থাকার দরকার নেই। তাহলে এই হচ্ছে 1919-এর প্রথম দিকের পয়েন্ট। এবার দেখো বাই ক্যামেরালিজম, দ্বিকক্ষ ইন্ট্রোডিউস করা হলো এবং ডাইরেক্ট ইলেকশন ইন্ট্রোডিউস করা হলো। খুব ইম্পর্টেন্ট, কোথায় ইন্ট্রোডিউস করা হলো? ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ট্রোডিউস করা হলো, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে। তাহলে কি কি করা হলো? দ্বিকক্ষ, আপার হাউস যেটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, এবং লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই দুটো কিন্তু হাউস ইন্ট্রোডিউস করা হলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, কোশ্চেন আসতে পারে, ইন্ডিয়া লেজিসলেটিভ কাউন্সিলে বাই ক্যামেরাল সিস্টেম কোন অ্যাক্টে ইন্ট্রোডিউস করা হয়? তাহলে বাই ক্যামেরালিজম অ্যান্ড ডাইরেক্ট ইলেকশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ ইন্ট্রোডিউস করা হলো, যেইখানে আমরা কাউন্সিলকে ডিভাইড করছি দুভাবে, আপার হাউস এবং লোয়ার হাউস। আচ্ছা, সেপারেট ইলেক্টোরেট, তার মানে ধর্মের ভিত্তিতে ভোট, যেটা শুধু আগে মুসলিমসদেরকে দেয়া হলো, সেটি এক্সটেন্ড করা হলো শিখদের জন্যে, খ্রিস্টানসদের জন্যে, অ্যাংলো ইন্ডিয়ানসদের জন্যে এবং ইউরোপিয়ানসদের জন্যে। তার সাথে সাথে গ্র্যান্টেড ফ্র্যাঞ্চাইজ টু এ লিমিটেড নাম্বার অফ পিপল, তার মানে ভোটাধিকার, অধিকার, ভোট দেওয়ার অধিকার কিছু লোককে দেয়া হলো, কিন্তু কাদেরকে দেয়া হলো? অন দ্য বেসিস যাদের প্রপার্টি রয়েছে, যারা ট্যাক্স দেয় এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার কি বললাম, মাথায় রাখবে যে লিমিটেড নাম্বার অফ পিপলকে ভোট দান দেওয়ার অধিকার দেয়া হলো। কাদেরকে দেয়া হলো? অন দ্য বেসিস অফ প্রপার্টি, ট্যাক্স এবং এডুকেশন। আচ্ছা, একটি নতুন অফিস ক্রিয়েট করা হলো, হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন। ইনি কিন্তু যে কোনো ফরেন অ্যাডভাইস বা যদি যে কোনো ধরনের এড লাগে ইন্ডিয়ান কাউন্সিলে, তাহলে কিন্তু এই হাই কমিশনার অফ ফর ইন্ডিয়া যেটা লন্ডনে আছে তারা কিন্তু দিতেন। তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ করা হলো। ওই যে এতদিন ধরে বলছিলাম না, ওপেন কম্পিটিশন সিস্টেম, এক্সাম নেওয়া হবে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করার জন্যে, এই চাকরি করার জন্য সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ইন্ট্রোডিউস করা হলো 1926-এ, এবং বাজেট যেটা এখন অবধি পেশ হতো ইন্ডিয়া লেজিসলেটিভ কাউন্সিলে, এই বাজেটকে সেপারেট করা হলো, প্রভিন্সিয়াল বাজেট আলাদা হবে, সেন্ট্রাল বাজেট আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার সিমন কমিশন, তোমরা জানোই এর ব্যাপারে আমি বেশি ইম্পর্টেন্ট যাচ্ছি না, তোমরা এর ব্যাপারে আমার থেকে হিস্ট্রিতে হয়তো বেশি জানো। 1919 সালেই কিন্তু এই সিমন কমিশন গঠন করার কথা বলা হয়। এই সিমন কমিশনকে বলা হয় এই যে রেসপন্সিবল গভর্নমেন্ট, যেটা 1919-এ ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা কতটা ভালো, বা যদি তারা নতুন কোনো রেকমেন্ডেশন দিতে চায় তাহলে তারা দিতে পারে। আচ্ছা, এই সিমন কমিশনের রিপোর্ট অবশ্যই 1919 সালে এটিকে 1919 সালে অ্যাক্টের দ্বারা এটিকে গঠন করা হয়েছে। 7 জন সেক্রেটারি কমিশনের মেম্বার ছিল, কিন্তু কোনো ইন্ডিয়ান এতে না থাকার ফলে এটিকে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি মেনে নেয় না। এদের রেকমেন্ডেশন ছিল যে ডাইআরকি যেটা রয়েছে, যে ডাবল রুল যেটা রয়েছে, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট, এটিকে অ্যাবলিশ করা উচিত এবং এক ধরনের ফেডারেশন এস্টাবলিশ করা উচিত। ফেডারেশন মানে আমরা আসবো 1935-এ অল ইন্ডিয়া ফেডারেশন ইন্ট্রোডিউস করা হয়েছিল। তার সাথে সাথে কন্টিনিউয়েশন অফ কমিউনাল ইলেক্টোরেট, কমিউনাল ইলেক্টোরেট মানে বুঝতেই পারছো ধর্মের ভিত্তিতে যে ভোট, সেটাকে কিন্তু কন্টিনিউ করার কথা বলা হচ্ছে। এরই ভিত্তিতে র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু এই যে কমিউনাল ইলেক্টোরেট, এটাকে কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ডে পরিবর্তন করেন, যেখানে যারা ডিপ্রেসড ক্লাস তাদের জন্যও কিন্তু সেপারেট ইলেক্টোরেট কথা বলা হয়। আচ্ছা, রেসপন্সিবল গভর্নমেন্ট আরও ইন্ট্রোডিউস করতে হবে, এবং রেকমেন্ডেশনটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কিছু কিছু রেকমেন্ডেশন কিন্তু লাগু করা হয়, প্রায় সবকটা রেকমেন্ডেশনই কিন্তু লাগু করা হয় বলতে পারো। আমরা দেখে নেব যে কি ধরনের রেকমেন্ডেশন আমরা লাগু করি। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দেখো একটা কথা বলে দিই, বাকি যে অ্যাক্টসগুলো রয়েছে তোমরা মুখস্থ করবে কি করবে জানি না, জাস্ট একবার যদি চোখ বুলিয়ে নাও তাহলে আশা করি 1-2 বার চোখ বুলিয়ে নিলে তোমাদেরকে মাথায় ঢুকে যাবে। কিন্তু আমি রিকোয়েস্ট করব
এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর সবকিছু করতে। তার কারণ এটা এতটা গুরুত্বপূর্ণ। এখন ইন্ডিয়াতে যে প্রভিশনস গুলো রয়েছে না, সেই প্রভিশনসের বেশিরভাগটাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ আছে। তাহলে এখন যে আমাদের সংবিধান রয়েছে, সংবিধানের যে প্রভিশন দ্যাট হ্যাজ বিন প্রেজেন্টেড, অর হ্যাজ বিন কেন বলছি, দ্যাট ইজ প্রেজেন্টেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 95 কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যে বলছিলাম যে অল ইন্ডিয়া ফেডারেশন পেশ করা হলো, অবশ্যই এটাকে কোনোদিন ইমপ্লিমেন্ট করা হয়নি, তাহলে অল ইন্ডিয়া ফেডারেশন কিন্তু পেশ করা হলো। আমরা যে দেখছিলাম না প্রভিন্সেসে ডাইআরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, ডাবল রুল, ট্রান্সফার সাবজেক্ট, রিজার্ভ সাবজেক্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট গঠন করার জন্য। তাহলে এটিকে আরো বেশি ভালো করার জন্য, যাতে আমাদের ফেডারেল স্ট্রাকচার, গণতান্ত্রিক কাঠামোটাকে আরো মজবুত করার জন্য এই অল ইন্ডিয়া ফেডারেশন কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এই অল ইন্ডিয়া ফেডারেশনে 3খানা লিস্ট বানানো হয়, 3টে লিস্ট। এইটা কিন্তু ইন্ডিয়াতে এখনো প্রেজেন্ট রয়েছে। এখনকার কনস্টিটিউশনে যে 3টে লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে আইটেমস রয়েছে, যেরকম কমিউনিকেশন, কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স, এতে এক্সক্লুসিভলি আইন তৈরি করবে কে? পার্লামেন্ট। স্টেট লিস্টে যে আইটেমস রয়েছে, যেরকম ল অ্যান্ড অর্ডার, পুলিশ, রিক্রুটমেন্ট, এগ্রিকালচার, ফিশারি, এতে এক্সক্লুসিভলি ল তৈরি করবে কে? রাজ্য। এবং কনকারেন্ট লিস্টে যে আইটেমস রয়েছে, এতে লকে তৈরি করবে বোথ, মানে স্টেটও করতে পারে, পার্লামেন্টও করতে পারে, যেরকম শিক্ষা, পপুলেশন অ্যান্ড ফ্যামিলি কন্ট্রোল, এইগুলো আর কি। তাহলে এই যে 3টে লিস্ট আমাদের ফেডারেল স্ট্রাকচারকে মজবুত করার জন্য পেশ করা হয়, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, এবং তার সাথে সাথে কিন্তু রেসিডিউরি। আচ্ছা, এইটা একটুখানি তোমরা কেটে দেবে, এটা কনকারেন্ট হবে, ঠিক আছে। এবং রেসিডিউরি পাওয়ার, আচ্ছা রেসিডিউরি পাওয়ার মানে কি? আচ্ছা, রেসিডিউরি পাওয়ার মানে একটু মাথায় রাখবে। রেসিডিউরি পাওয়ার মানে হচ্ছে এমন পাওয়ার যেটা এই 3খানা লিস্টে যে আইটেমস নেই, যদি নতুন কোনো আইটেমস অ্যাড করা হয়, তাহলে সেটা কিন্তু আগে যাবে রেসিডিউরি পাওয়ারে। এই রেসিডিউরি পাওয়ারটা কিন্তু ভাইস রয়ের কন্ট্রোলে রয়েছে। কার কন্ট্রোলে রয়েছে? ভাইস রয়ের কন্ট্রোলে রয়েছে। আমাদের ইন্ডিয়াতেও এটা কিন্তু পার্লামেন্টের কন্ট্রোলে এখন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি অল ইন্ডিয়া ফেডারেশন অনুযায়ী সেন্টার কিসে ল বানাবে, স্টেট কিসে ল বানাবে, কনকারেন্ট লিস্টে কি থাকবে, রেসিডিউরিতে কি থাকবে, যদি এটা আমি ভাগ করে দিই, তাহলে কি আর ডায়ার্কির প্রয়োজন রয়েছে? আর তো ডায়ার্কির প্রয়োজন নেই। তার কারণ আমি কিন্তু রাজ্যকে বলে দিচ্ছি যে এইগুলোতে তুমি আইন বানাবে। তাহলে ডায়ার্কি কিন্তু অ্যাবলিশ করে দেয়া হলো প্রভিন্সেস থেকে, কিন্তু ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হলো সেন্টারে। তার মানে সেন্টারেও কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বানানোর কথা বলা হচ্ছে, যেটা সিমন কমিশনের একটা রেকমেন্ডেশন ছিল, যে সেন্টারেও কিন্তু এমন গভর্নমেন্ট হওয়া উচিত যে লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে। তার সাথে সাথে দেখো সেপারেট ইলেক্টোরেটকে এক্সটেন্ড করা হলো। আমি যেটা বলছিলাম যে কমিউনাল অ্যাওয়ার্ডের ভিত্তিতে ডিপ্রেসড ক্লাস, যারা সেই সময় এসসি শিডিউল কাস্ট, তাদের জন্যে, ওমেনদের জন্যে এবং লেবারদের জন্য। পরবর্তীকালে তোমরা জানো ডক্টর আম্বেদকর এবং গান্ধীর মধ্যে কিন্তু একটা বিতর্ক হয়, এবং গান্ধী কিন্তু বিশাল বড় একটি ফাস্টিংও করে, যেটা পুনা প্যাক্টের মাধ্যমে, যেটার একটা বলতে পারো একটা প্যাক্ট হয় গান্ধী এবং আম্বেদকরের মধ্যে। আচ্ছা, তার সাথে সাথে দেখো বাইক্যামেরালিজম, যেটা আগে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেন্টারে, সেটা কিন্তু 6খানা প্রভিন্সেসে এবারে ইন্ট্রোডিউস করা হলো। 6খানা প্রভিন্সেসে 2টো কক্ষ ইন্ট্রোডিউস করা হলো। সেই প্রভিন্সেসগুলো কি কি আমরা দেখে নেব। বেঙ্গল, বোম্বে, মাদ্রাস, বিহার, আসাম, ইউনাইটেড প্রভিন্স, তার মানে আজকের ইউপি। তাহলে এইখানেও বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হলো, যেখানে আপার হাউসকে বলা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল এবং লোয়ার হাউসকে বলা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তার সাথে সাথে আরবিআই কে এস্টাবলিশ করা হচ্ছে, আরবিআই অ্যাক্ট অফ 1934 এ। এবং আমরা আগেই সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু এইখানে আমরা পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু দুভাগে ভাগ করে দিচ্ছি। সেন্টারের মানে ফেডারেল
যে এক্সামসগুলো হবে সেইগুলো কিন্তু কন্ডাক্ট করাবে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন। প্রভিন্সেসে যে এক্সামিনেশনগুলো হবে সেইগুলো কিন্তু কন্ডাক্ট করাবে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন দুটো প্রভিন্সেসের ক্ষেত্রে। তার সাথে সাথে ফেডারেল কোর্ট কিন্তু ইন্ট্রোডিউস করা হলো। ফেডারেল কোর্ট এক্সক্লুসিভলি ফেডারেলে মানে ফেডারেশনে যে সমস্ত লস বা যে সমস্ত আইন নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটা কিন্তু সামলাবে ফেডারেল কোর্ট। তাহলে এই গেল আমার 1935 গভর্নমেন্ট অ্যাক্ট। এবার লাস্ট আমরা অ্যাক্টে চলে আসবো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে এটি কিন্তু লাস্ট অ্যাক্ট, যার ভিত্তিতে লেবার পার্টি, ইংল্যান্ডে লেবার পার্টি কিন্তু সেই সময় জিতে আসে, এবং লেবার পার্টি এই নির্দেশটা দেয় যে আমরা লাস্ট অ্যাক্টের ভিত্তিতে রেসপন্সিবল গভর্নমেন্ট আর না, পুরোপুরি স্বাধীনতা কিন্তু ইন্ডিয়াকে দিয়ে দেব। এরই ভিত্তিতে আগস্ট 15, 1947-এ ইন্ডিয়া, ব্রিটেন ডিক্লেয়ার করে যে ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট এবং সভারেন স্টেট হবে। তারই সাথে সাথে কিন্তু ইন্ডিয়াকে পার্টিশন করবে দুখানা ডোমেনে, অফকোর্স ইন্ডিয়া এবং পাকিস্তান। যেই রাজ্যগুলো ইন্ডিয়াতে থাকতে চায় তারা ইন্ডিয়াতে থাকতে পারে, যেই সব রাজ্যগুলো পাকিস্তানে যেতে চায় তারা পাকিস্তানে যেতে পারে, এবং যেই সব রাজ্যগুলো ইন্ডিয়াতেও না পাকিস্তানেও না ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তারা কিন্তু এটি ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে, যার মধ্যে কাশ্মীর একটা রাজ্য। পরবর্তীকালে কাশ্মীরের যে রাজা হরি সিং সে কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন সই করে ইন্ডিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট কিন্তু হয়। আচ্ছা, অবশ্যই যেহেতু ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিচ্ছি তখন আর ভাইস রয় বা সেক্রেটারির অফিস কোনো দরকার লাগে না। তার সাথে সাথে সংবিধান বানানোর জন্য মানে ফিউচার যে ইন্ডিয়া হবে সেই ফিউচার ইন্ডিয়ার জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি কাজ হবে, যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরে বা ইন্ডিপেন্ডেন্স পাওয়ার আগে থেকেই কাজ শুরু হয়ে গেছিল, সেই ফিউচার ইন্ডিয়ার কি রকমের লজ রুলস রেগুলেশন হবে তার জন্য কিন্তু একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে অফকোর্স ব্রিটিশ হেল্প করবে, এবং এই হেল্পের দ্বারা ইন্ডিয়া যে ফিউচার যে সংবিধান হবে সেটা গঠন করবে। তার সাথে সাথে টাইটেল, ড্রপ দ্য টাইটেল এম্পারার অফ ইন্ডিয়া, ব্রিটিশ টাইটেল ড্রপ করে দেয়। লর্ড মাউন্টব্যাটেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যান। ঠিক ফার্স্ট গভর্নর জেনারেল ওরকম করে না, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল, এবং তার সাথে সাথে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল কিন্তু হন সি রাজাগোপালাচারী। তাহলে এই হচ্ছে আমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অবশ্যই এটা তোমাদেরকে এখন দেখানোর কথা না, কিন্তু যেহেতু আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বলছিলাম না যে অনেক কিছু নেওয়া হয়েছে এইখান থেকে, তো আমরা এইখানে দেখে নেব যে কি কি জিনিস আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নিয়েছি। আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ভিজিবল রয়েছে। তাহলে দেখো 2/3 অফ দ্য কনস্টিটিউশন কিন্তু আমাদের নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ, যেখানে আমরা ব্রিটিশ ফেডারেল স্কিম নিয়েছি, আমরা অফিস অফ গভর্নর, গভর্নরের যে অফিস প্রভিন্সেসে এখনো কিন্তু রাজ্যে আমাদের গভর্নরের অফিসগুলো রয়েছে সেইটা নিয়েছি, আমরা জুডিশিয়ারি নিয়েছি, আমরা পাবলিক সার্ভিস কমিশন যেটা সেট আপ হয় 1919-এ গভর্নমেন্ট অ্যাক্টের দ্বারা, আমরা এমার্জেন্সি প্রভিশন, এমার্জেন্সি সময় যে ফান্ডামেন্টাল রাইট যেটা রয়েছে সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, এমার্জেন্সি প্রভিশনসগুলো আমরা নিয়েছি। পরবর্তীকালে আমরা এমার্জেন্সি প্রভিশন কিন্তু ওয়েমার রিপাবলিক অফ জার্মানি থেকেও নিই, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিটেলসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। তার সাথে সাথে আমি বাকিগুলো বলে দিই, সেটা হচ্ছে ব্রিটিশ যে সংবিধান সেখান থেকে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়েছি। আমরা যেহেতু আমাদের একটা ব্রিটেনের যে ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছিল, এবং এই ব্রিটেনের যে ইনফ্লুয়েন্স যেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু ব্রিটেনে রয়েছে, ব্রিটেনে কিন্তু দ্বিকক্ষ রয়েছে, ব্রিটেনে রেসপন্সিবল গভর্নমেন্ট রয়েছে, ব্রিটেনেও কিন্তু প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য স্টেট, মানে হেড অফ দ্য রিয়েল হেড বলতে পারো বা রিয়েল এক্সিকিউটিভ বলতে পারো। যেরকম ইংল্যান্ডেও একজন রিপাবলিকান বা নমিনাল এক্সিকিউটিভ রয়েছে, আমাদের ওইখানে কিন্তু প্রেসিডেন্ট। তাহলে এই যে পার্লামেন্টারি স্ট্রাকচারটা সেটা আমরা নিয়েছি, আমরা আইনের শাসন রুল অফ ল নিয়েছি, আমরা লেজিসলেটিভ প্রসিডিওর তার মানে আইন বানানোর যে প্রক্রিয়া সেটিকে নিয়েছি, আমরা
সিঙ্গেল সিটিজেনশিপ, একটাই নাগরিকত্ব কিন্তু আমরা পাবো। ইউএসএতে তুমি ইউএসএর নাগরিক এবং ইউএসএর যে রাজ্যে বসবাস করছো সেই রাজ্যের নাগরিক, কিন্তু ইংল্যান্ডে কিন্তু একক নাগরিকত্ব রয়েছে। ক্যাবিনেট সিস্টেম আমরা নিয়েছি, আমরা রিট জুরিসডিকশন নিয়েছি। রিটস মানে বুঝতেই পারছো যে বিভিন্ন রিটসের দ্বারা আমাদের ফান্ডামেন্টাল রাইট যাতে ফিরিয়ে দেওয়া হয় তার জন্য রিট। পার্লামেন্টারি প্রিভিলেজ আমরা নিয়েছি, অনেক পার্লামেন্টারি প্রিভিলেজ রয়েছে, যারা এমপি, যারা পার্লামেন্টের পার্ট, তারা কিন্তু কিছু কিছু প্রিভিলেজ পায়, এইগুলো আমরা নিয়েছি। আমরা দ্বিকক্ষ নিয়েছি এবং এফপিটিপি মডেল, এইগুলো কিন্তু আমরা নিয়েছি। আচ্ছা, ইউএস কনস্টিটিউশন থেকে বুঝতেই পারছো ফান্ডামেন্টাল রাইট খুব ইম্পর্টেন্ট, এইটা আমরা নিয়েছি। আমরা জুডিশিয়ারির স্বাধীনতা নিয়েছি, আমরা জুডিশিয়াল রিভিউ, তার মানে যদি কোনো পার্লামেন্টের ল বা এক্সিকিউটিভ অর্ডার যদি সংবিধানের বিরুদ্ধে হয় তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সেই লকে ক্যান্সেল করতে পারে, এটা আমরা নিয়েছি। আমরা প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া নিয়েছি, আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজকে সরানোর যে প্রক্রিয়া সেটা নিয়েছি, এবং আমরা ভাইস প্রেসিডেন্টের পোস্ট নিয়েছি। তেমনি আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়েছি। কিছু মেম্বার রাজ্যসভাতে নমিনেট হয় প্রেসিডেন্টের দ্বারা, এই প্রক্রিয়াটা নিয়েছি। এবং প্রেসিডেন্টের যে ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এবং তার সাথে সাথে যে প্রেসিডেন্টের যে ইলেকশনের প্রক্রিয়া সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অবশ্যই। আচ্ছা, ক্যানাডিয়া থেকে নিয়েছি আমরা, ভালো করে মাথায় রাখবে, ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, তার মানে আমাদের কিন্তু কেন্দ্রীয়করণ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু ফেডারেশন বা ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্রীয়করণ না, ফেডারেল স্ট্রাকচার কিন্তু রয়েছে, যেখানে সেন্টার এবং স্টেটের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অনেক অর্থেই আমাদের সেন্টার কিন্তু স্ট্রং, যেরকম একটা পয়েন্ট আমি দেখালাম যে রেসিডিউরি পাওয়ার যেটা রয়েছে সেটা কিন্তু সেই সময় ছিল ভাইসরয়ের হাতে, সেটা এখন কিন্তু রয়েছে আমাদের সেন্টারের হাতে। তার মানে সেন্টার ডিসাইড করবে যে নতুন আইটেম কোথায় যাবে, ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্টে, নাকি কনকারেন্ট লিস্টে। আচ্ছা, রেসিডিউরি পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, স্টেটে যে গভর্নর রয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট করবে সেন্টার, এবং অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, আর্টিকেল 143। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছি কনকারেন্ট লিস্ট, বুঝতেই পারছো কনকারেন্ট লিস্ট আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। ফ্রিডম অফ ট্রেড আমরা নিয়েছি, আমরা কনস্টিটিউশন, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, তার মানে রাজ্যে রাজ্যে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, জয়েন্ট সিটিং, বুঝতেই পারছো যদি কোনো ল নিয়ে কোনো হাউসের মধ্যে ঝগড়া হয়, দুটো হাউসের মধ্যে ঝগড়া হয়, সেই জিনিসটাকে মেটানোর জন্য জয়েন্ট সিটিং এর প্রক্রিয়া, এটা কিন্তু আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। ওয়েমার রিপাবলিক থেকে আমরা নিয়েছি যে ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করে দেওয়া হবে এমার্জেন্সির সময়, শুধু দুটো রাইট সাসপেন্ড করা যাবে না, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, ঠিক আছে। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন যেটা এখন রাশিয়া, সেখান থেকে আমরা মৌলিক কর্তব্য নিয়েছি। আমরা যে আমাদের যে প্রিয়াম্বল রয়েছে, প্রস্তাবনা, সেইখানে এই জাস্টিস যে রয়েছে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, এটা কিন্তু আমরা নিয়েছি রাশিয়া থেকে। আচ্ছা, ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে আমাদের প্রিয়াম্বলে যে আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফেটার্নিটি, এটা কিন্তু আমরা নিয়েছি ফ্রেঞ্চ থেকে। তোমরা জানো ফ্রেঞ্চ রেভলিউশনারেরও যে স্লোগান ছিল সেটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফেটার্নিটি। সাউথ আফ্রিকা থেকে আমরা অ্যামেন্ডমেন্ট কি করে করব সেটা নিয়েছি, এবং রাজ্যসভার মেম্বারদের ইলেকশনটা নিয়েছি। এবং জাপান থেকে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তার মানে যদি কোনো আইন চেঞ্জ করতে হয় সেটা কিন্তু সংবিধানকে মাথায় রেখেই চেঞ্জ করতে হবে। তাহলে এই যে সোর্সেসগুলো, এইগুলো কিন্তু আমরা নিয়েছি। তাহলে আশা করি তোমরা যে আজকের যে ক্লাসটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, আমি ইনডেপথ অ্যানালিসিস করলাম, তোমরা অবশ্যই লক্ষ্মীকান্তরাও পরবর্তীকালে যদি পারো তাহলে সাথে সাথে কিন্তু পড়বে, তার কারণ যদি সাথে সাথে থাকে তাহলে কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আশা করি যে আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে, আজকের ক্লাসটা এনজয় করলে, তোমাদের পড়াশোনা ভালো করে হচ্ছে। যারা প্রিলি দিচ্ছ বা যারা প্রিলি দেবে বা পরবর্তীকালেও যারা আর কি 2024-এর যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্যও কিন্তু এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লাস, তার কারণ এরপর থেকেই কিন্তু আমরা এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কনটেক্সটাই কিন্তু আমরা পরবর্তীকালে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আনবো।
তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ। আর যেন তোমাদের চোখ থাকে WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।